আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভে সবাইকে স্বাগতম। গত ২ দিন আগে আমরা লাইভে এসেছিলাম এবং বলেছিলাম যে নতুন সিলেবাসে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে আমরা কথা বলব। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি। আজকে আপনাদের সাথে থাকবেন আপনাদের পরিচিত জনপ্রিয় মুখ জনাব মাহিন হাসান, সাবেক সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক এবং বর্তমানে বিসিএস কাস্টমস ক্যাডারে কর্মরত। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সেশনটা শুরু করব। সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের শোনা গেলে, স্পষ্ট শোনা গেলে কমেন্ট করে জানানোর এবং আমাদেরকে অ্যা বা আপনি কোনো সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা সেটা জানানোর অনুরোধ থাকলো। আর ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন। যাতে আপনার বন্ধু যাদের পরীক্ষা আছে তারা আ এটি দেখতে পারে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লাইভটি শুরু করব। যারা ইতিমধ্যে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভটি কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আ আপনারা ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। সবাইকে আবারও স্বাগতম। যারা ইতিমধ্যে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা লাইভটি শুরু করব। স্ক্রিনে আজকের প্রেজেন্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, রাফি ভাই সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। অল ওকে, গুড টু গো। আমরা আমাদের কাঙ্ক্ষিত লাইভটি শুরু করে দেই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনারা যারা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিট প্রিপারেশন নিচ্ছেন, আপনারা অনেকদিন ধরেই নিচ্ছেন, বাট যেটা সমস্যা হয়ে গেছে, আমাদের কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক এডিট নতুন একটা সিলেবাস দিয়েছে। সো এটা নিয়ে আপনারা অনেক প্যানিক করতেছেন। সো আজকে আমি আলোচনা করব যে আগের সিলেবাস এবং বর্তমান সিলেবাসে আসলে কতটুকু পার্থক্য হলো এবং আপনাদের প্রিপারেশনটা এখন কোন দিকে যাবে, কিভাবে প্রিপারেশন নিলে আপনারা এটা ক্র্যাক করতে পারবেন। সো আপনারা জানেন কিনা জানি না, আপনাদের এডি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে জুলাইয়ের ফার্স্ট উইক, ম্যাক্সিমাম সেকেন্ড উইক। এর ভিতরে হচ্ছে আপনাদের পরীক্ষা হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে প্ল্যান। হ্যাঁ, প্ল্যানের পরে মিটিং হয়, কেন্দ্র সিলেকশন হয়, অনেক কিছু, টেন্ডার হবে, এটা সেটা অনেক কিছুর পরে আলটিমেটলি গিয়ে ফাইনালি হচ্ছে এক্সিকিউট হয়। সো যারা বলতেছেন যে মানে তাহলে শিওর হচ্ছে জুলাই হবে বা শিওর আগস্টে হবে, এটা কোনো সিউরিটি নাই। ঠিক আছে, দেশের পরিস্থিতি যে কোনো কিছু হইতে পারে বা তাদের যে কোনো লিমিটেশন থাকতে পারে। এটা প্রেডিক্টেবল ডেট আপনারা ধরে রাখতে পারেন যে আহ, বাংলাদেশ ব্যাংক এগুচ্ছে জুলাইয়ের ফার্স্ট অথবা সেকেন্ড উইক ধরে। ঠিক আছে, তো ওই আলোকে আমাদের কি করতে হবে, আমাদের জুনের 30 তারিখের ভিতরে আমাদের পুরো সিলেবাসটা শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে সিলেবাস যে শেষ করবো ভাইয়া, সিলেবাসটা কি? এবং এই যে উল্টাপাল্টা অনেক কিছু দেখতেছি চোখের সামনে, মানে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হতেছে কি, এই জিনিসগুলো নিয়ে আপনাদের আজকে হচ্ছে আমি ধারণা দিব। এবং এগুলো নিয়ে আসলে প্যানিক হওয়ার কোনো কারণ নাই। সো আপনারা জানেন কাদের জন্য বাংলাদেশ ব্যাংক, সো আপনারা দেখে নিতে পারেন যারা হইতেছে আসলে একটু ফ্যামিলি টাইম করতে চান, প্লাস হচ্ছে
মোটামুটি অল্প বয়সের ভিতর হোম লোন কার লোন নিয়ে নিজের যে শখ টক আছে সবগুলো পূরণ করতে চান, মোটামুটি লাইফে সেটেল হয়ে যেতে চান 7-8 বছরের ভিতরে, তাদের জন্য আসলে বাংলাদেশ ব্যাংকের উপরে খুব কম চাকরি আছে। অন্য যত লুক্রেটিভ চাকরি হোক, আপনি হচ্ছে আসলে হচ্ছে আপনার এই লিগাল মানি দিয়ে আসলে এই লেভেলের মানে এত দ্রুত হচ্ছে আপনি সবকিছু অ্যাচিভ করতে পারবেন না, বাড়ি গাড়ি অ্যান্ড এভরিথিং। ইভেন হচ্ছে ফার্স্ট আগে 1 বছর ছিল, এখন 2 বছর পরে হইতেছে একটা লোন দেয়, প্রায় হচ্ছে 4-5 লাখ টাকার মতো হচ্ছে একটা লোন আসে, সেই লোনটা দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে আমাদের সময় বিয়ে করছিল। সো আপনার বিয়ে থেকে শুরু করে গাড়ি বাড়ি সবকিছু হচ্ছে আপনার মানে খুব ইজিলি এখানে অ্যাভেল করা যায়, প্লাস আপনার মেন্টাল স্ট্রেসের একটা হচ্ছে সার্টেন লিমিট থাকে, এবং অন্যান্য অনেক সুযোগ সুবিধা আছে যেটা আসলে অন্য বাংলাদেশের অন্য চাকরির সাথে আপনি কম্পেয়ার করে পারবেন না। মানে হচ্ছে কর্পোরেটের ফিল্ডটা হচ্ছে আপনি যদি সরকারি চাকরিতে পান, তাহলে বাংলাদেশ ব্যাংক আপনার জন্য হচ্ছে বেস্ট অপশন, ঠিক আছে? এবং যারা হইতেছে মাঠ পর্যায়ে জেলা উপজেলায় কাজ করতে চান না, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক বেস্ট অপশন, এর উপরে অপশন নাই। এটা আমি মানে আমি কনফার্ম করতে পারি আপনাদের জন্য, ঠিক আছে? তো আমাদের হইতেছে গত বছর মোটামুটি আমাদের 27 জন হয়েছিলেন, আমরা বড় করে সংবর্ধনা আয়োজন করছিলাম। লাস্ট বার যেই 100 জন নিয়েছে, সেখানে কোনো প্রকার সংবর্ধনা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, শুধুমাত্র ভিক্টরস থেকেই আমরা সংবর্ধনা আয়োজন করেছিলাম আমাদের মেন্টরদের সাথে, আপনারা দেখতেছেন। সো হোপফুলি আমরা এবারও হচ্ছে আপনাদেরকে যথেষ্ট ভালো গাইডেন্স দিতে পারবো। অলরেডি আমাদের দুইটা ব্যাচ হচ্ছে রানিং, থার্ড ব্যাচ হচ্ছে আমরা লঞ্চ করব। বাট সেই আলাপ পরে আমাদের সিলেবাসের কি অবস্থা আমরা একটু দেখি। সিলেবাস যদি আমরা দেখি, গত 4 মে, ঠিক আছে, আজকে থেকে 5টা দিন আগে 4 মেতে এই সিলেবাসটা দিয়েছে, যেখানে বলা হয়েছে যে বাংলাতে হচ্ছে 20 মার্কস, ইংরেজিতে 20 মার্কস, এবং বলা আছে কি গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ। আগে গ্রামার ল্যাঙ্গুয়েজ এসব আলো জ্বালো কথাবার্তা লেখা ছিল না, জাস্ট লেখা ছিল বাংলা ইংলিশ, এবং সেখানে বাংলার ক্ষেত্রে বাংলা সাহিত্য আসতো তুলনামূলক কম, আর হচ্ছে গ্রামার আসতো, ঠিক আছে? ইংরেজির ক্ষেত্রে সাহিত্য রিসেন্ট 2-3টা পরীক্ষা দেওয়া শুরু হয়েছে। আচ্ছা, আমি আগে একটু ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা বলে নিই। ব্যাংকিং প্রিলিমিনারি যদি দেখেন, ব্যাংকের প্রিলিমিনারি আমাদের হচ্ছে মানে কয়টা আছে আমাদের, একটা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক, একটা হচ্ছে সমন্বিত ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এইচআরডি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট উইং হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে হ্যান্ডেল করে, ঠিক আছে? আর আরেকটা আছে হচ্ছে আপনার কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষা। কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষা হইতেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটি, বাংলাদেশ ব্যাংকের 16 তলায় যেটা ব্যাংকার সিলেকশন কমিটি হইতেছে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে সমন্বিত ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ রাষ্ট্রায়ত্ত অন্যান্য যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো বিএসসি দ্বারা হচ্ছে আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আর আরেকটা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের এডি, যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকেরই এইচআরডির রিক্রুটমেন্ট উইং দ্বারা হচ্ছে আপনার সম্পন্ন হচ্ছে। বাট এদের দুজনের ভিতরে হচ্ছে সিলেবাস থেকে শুরু করে সবকিছুর মিল আছে। এবং আপনাদের একটা সময় ছিল যখন হচ্ছে আপনার ওপেন টেন্ডারিং মেথড হইতো, যে কেউ হচ্ছে পরীক্ষার প্রশ্ন পাইতে পারতো। সো ওই সময়টাতে হইতেছে অনেকগুলা আসলে প্রতিষ্ঠান পাইছে, লাইক হচ্ছে আইবিএ, বিআইবিএম, এরপর হচ্ছে আপনাদের সিটিআই, সোশ্যাল সায়েন্স, আর্টস, এফবিএস, আপনারা যতগুলা ফ্যাকাল্টির নাম শুনে থাকেন, একসময় অস্ত্র হইতেছে প্রচুর পরিমাণ হচ্ছে ব্যাংকের সার্কুলার পাইতো, তাই না? তো ওই জায়গা থেকে বের হয়ে আপনার একটা সময় কি করলো, বিআইবিএম টানা 2.5-3 বছরের মতো হচ্ছে পরীক্ষা নিছে, এবং বিআইবিএম এর একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল। ওই সময়টাতে আসলে মানে একটা যে ব্যাংকের সিলেবাস থাকতে পারে, ওই আইডিয়াটা কিন্তু বিআইবিএম এর আমল থেকে শুরু হয়। বিআইবিএম এর আগে যেসব পরীক্ষা ছিল, এগুলো কোনো মা বাপ ছিল না, পরীক্ষার কোনো সিলেবাস ছিল না, কিচ্ছু ছিল না। পরীক্ষার হলে গিয়া আমরা দেখতাম কোনো পরীক্ষা বাংলা 10, ম্যাথে 40, কোনো পরীক্ষা হইতেছে ম্যাথে 10, বাংলায় 30, মানে পুরা ধরেন যে হচ্ছে আপনার পরীক্ষার হলে গিয়ে হচ্ছে আপনার সারপ্রাইজ হওয়ার একটা সুযোগ ছিল। এবং পরীক্ষা কখনো 80-তে হইতো, কখনো 100-তে হইতো, কখনো 70-এ হইতো, মানে কোনো আগামাথা ছিল না। বাট আপনার বিআইবিএম, যেটা হচ্ছে 2021 সালের লাস্টে বা হচ্ছে 2022 সালের শুরুতে, ওখান থেকে আপনার টানা প্রায় আপনার এই যে 24 সাল পুরোটাই হচ্ছে তারা নিছে, অর্থাৎ 22-23-24 3 বছর কিন্তু বিআইবিএম এর একটা নিশ্চয় সার্কুলার মানে প্যাটার্নের ভিতর ছিল। এবং বিআইবিএম এর প্যাটার্ন, বিআইবিএম এর যুগ শেষ হয়ে যাওয়ার পরে আবার ওপেন টেন্ডারিং মেথড আসে, এবং আর্টস, এফবিএস এবং অন্যান্য যে ফ্যাকাল্টি গুলো রয়েছে, তারা কিন্তু হচ্ছে আপনার পরীক্ষা নিতেছিল। কিন্তু ওই প্যাটার্ন কোনটা ছিল, প্যাটার্ন কিন্তু বিআইবিএম যেটা হচ্ছে 2022 সালে প্রচলন করে গেছে, হুবহু ওই প্যাটার্নই চলতেছিল। 9 গ্রেডের জন্য একটা প্যাটার্ন, 10 গ্রেডের জন্য একটা প্যাটার্ন। বাট এইবার আমাদের এই বাংলাদেশ ব্যাংকের যেই পরীক্ষাটা হচ্ছে, অর্থাৎ 2026 সালের যে সার্কুলারটা হলো, সেই সার্কুলারে আপনার প্রিলিমিনারি টেস্টের একদম হচ্ছে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, রিটেন টেস্ট হচ্ছে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, মানবন্টন, সিলেবাস এন্ড এভরিথিং, ঠিক আছে? এবং এই জিনিসটা হচ্ছে খুবই কমন, কারণ বিআইবিএম যে প্রথমবার যেই আপনার চেঞ্জটা করছিল, সেটা কিন্তু আমাদের সময়, অর্থাৎ 2022 সালে যে সার্কুলারটা দিছিল, আমি যেই সার্কুলারে পরীক্ষা দিয়ে বাংলাদেশ ব্যাংকে জয়েন করছিলাম, সেই পরীক্ষাটাই কিন্তু হয়েছিল কি আপনার বিআইবিএম ওই পরীক্ষাটাতেই প্রথমবারের মতো এই সিলেবাসটাতে চেঞ্জ আনছিল। সো আপনারা ধরে রাখতে পারেন এরকম বাংলাদেশ ব্যাংকের 2-3টা সার্কুলার পর পর সিলেবাসের একটা চেঞ্জ আসতেছে, এবং এটা হয়তো ধারাবাহিকতা বজায় থাকবে।
ঠিক আছে? সো এই সিলেবাসের চেঞ্জটা আসলে কিরকম? আগে হইতেছে 5টা সাবজেক্ট ছিল, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথমেটিক্স, আইসিটি। এখন কি হইলো, জিকে বলতে কোনো কিছু নাই। নতুন অ্যাড হইলো কি, ফিনান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ, অ্যানালিটিক্যাল স্কিল, এই দুইটা জিনিস নতুন আসছে। জিকে বাদ হয়ে গেছে এবং এখন 6টা সাবজেক্টের উপর 100 মার্কের পরীক্ষা। বাংলা এবং ইংরেজিতে 25 মার্কের জায়গায় 20 করে হইতেছে হচ্ছে আপনার 40 মার্ক। ম্যাথমেটিক্সে আগে 20 ছিল, এখনো 20 আছে। নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করছে বাংলাদেশ ব্যাংক এবার, ফিনান্সিয়াল এবং ব্যাংকিং নলেজ। এই জিনিসটা আমরা এতদিন পড়াইতাম রিটেন ব্যাচে, বা জিকে এর হইতেছে 2-3টা ক্লাস হইতো, বাট মেইনলি হইতেছে আমরা এটা পড়াইতাম হইতেছে রিটেন ব্যাচে। রিটেন ব্যাচে আমরা ফোকাস পড়ানোর আগে ফিনান্সিয়াল এবং ব্যাংকিং নলেজটা পোলাপানটা দিয়ে নিতাম, যাতে করে তারা হচ্ছে ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আছে না, কন্টেন্টের অভাবে ভুগতেছে বা প্রশ্নটা ঘুরে আসতে পারতেছে না, তো সেক্ষেত্রে হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, হ্যাঁ, এরপর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠান, এই জিনিসগুলো আমরা হচ্ছে আগে থেকে পড়াই নিতাম, যাতে করে হচ্ছে ভালো হইতো। সো এখন এই জিনিসটার জন্য ডেডিকেটেড 10 মার্কস কিন্তু আমাদের এখন দিয়ে দিছে প্রিলিতে। ঠিক আছে? তাহলে ফিনান্সিয়াল এবং ব্যাংকিং নলেজের ভিতর কি কি আছে সামনে আলোচনা করতেছি। নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করছে, অ্যানালিটিক্যাল স্কিল। এই জিনিসটা আসলে নতুন না, এই জিনিসটা আপনারা যদি 18-19 সালের আগে যত ব্যাংকের পরীক্ষা দেখবেন, সেখানে দেখবেন যে অ্যানালিটিক্যাল স্কিলের জন্য আলাদা অংশ ছিল এবং সেখানে হচ্ছে রেগুলার অ্যানালিটিক্যাল স্কিল আসতো, বাট 20 মার্কস কখনোই আসে নাই। 5 মার্ক, 7 মার্ক, ম্যাক্সিমাম 10 মার্ক আসতো। আইসিটির উপর নলেজটা, এইটাও আসলে হচ্ছে আগে থেকে যা চলতেছিল তাই, অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, আইসিটি মোটামুটি কাছাকাছি সিলেবাসই আছে। অনেকে বলতেছেন ভাই গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ, তাহলে কি সাহিত্যবাদ? আমার মনে হয় না সাহিত্যবাদ। যদি সাহিত্যবাদই হইতো এখানে বলতো গ্রামার। যেহেতু ল্যাঙ্গুয়েজ বলছে, ভাষার ভিতরে সাহিত্যও পড়ে, গ্রামারও পড়ে। এই জিনিসের সাথে আপনি বিসিএস এর সিলেবাস মিলানোর কোনো দরকার নাই। বিসিএস এর সিলেবাসে বলা আছে বাংলা ভাষা ও সাহিত্য, দ্যাট মিনস ভাষা ওইখানে গ্রামার হিসেবে কাউন্ট করছে। আর এখানে গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ যেহেতু বলেই দিছে, আপনি এখানে সাহিত্য অমিট করে আপনার যে পরীক্ষা দিতে যাওয়া আসলে উচিত হবে না। এখন আছে কি নাই সেটা বোঝা যাবে কবে, 15 তারিখ এসওর যে পরীক্ষাটা রয়েছে, সেই পরীক্ষায় কিন্তু একদম হুবহু এই সিলেবাসের পরীক্ষা হবে। সো 15 তারিখ আমরা 100% কনফার্ম হতে পারবো যে বাংলা এবং ইংরেজির অ্যাকচুয়ালি সিলেবাসটা কি। ঠিক আছে? বাট এই পর্যন্ত আপনি ধরে রাখেন সাহিত্য বাদ না। যদি সাহিত্য বাদ যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো সংবাদ। তাই না? সাহিত্য খুবই খুবই হচ্ছে ওরা জটিল একটা জিনিস, এবং সাহিত্য পড়তে হচ্ছে এই অল্প কয়েকটা মার্কের জন্য সাহিত্য পড়া খুব টাফ। আমার হচ্ছে বিসিএস এ সাহিত্য পড়ে পোষায় 20 মার্ক সাহিত্যতে। বাট এইখানে 2, 4, 5 মার্ক, 7 মার্কের জন্য সাহিত্য আসলে হিউজ পড়া, মানে বিসিএস এর যে সিলেবাস, ব্যাংকেরও সেই সিলেবাস। তো এটার জন্য আমার ইনপুট আউটপুট রেশিওটা খুব বাজে। বাংলা আপনি যতই পড়েন ওই সাহিত্য পারা যায় না প্রশ্ন। তাই না? যদি বাদ হয়ে যায় খুবই ভালো। সো আপনাদের এই যে সিলেবাসটা, নতুন সিলেবাসটা 6টা সাবজেক্টের প্রিলি, সেটার উপরে আমাদের প্ল্যান আছে। আবার সিমিলারলি হচ্ছে আপনাদের রিটেন পরীক্ষাও আছে। রিটেন পরীক্ষা কিন্তু চেঞ্জেস, রিটেন পরীক্ষাটা আমি শেষে দেখাবো। সো এই যে হচ্ছে আমরা প্রিলি এবং রিটেন একদম একদম ফ্রেশ একটা সিলেবাস আপনারা পরীক্ষা দিবেন। যেটা সমস্যা হবে আপনাদের যদি সবকিছু গুছানো না থাকে, আপনাদের ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। বা আপনাদের যেহেতু মাত্র আজকে থেকে যদি আমি হিসাব করি, আজকে থেকে আপনি 50 বা 45 ডেইস এর মতো আপনি হয়তো সিলেবাসটা শেষ করার জন্য টাইম পাবেন, এরপর আবার রিভাইজ দিতে হবে। তো 40 to 50 ডেইস এর ভিতরে আপনার প্রিলি সিলেবাস শেষ করা, এবং তারপরে হয়তো 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় দিয়ে রিটেন পরীক্ষাটা হয়ে যায়। আমাদের কিন্তু আপনারা জেনে থাকেন যে ব্যাংকের প্রিলি এবং রিটেন পরীক্ষার ভিতরে আহামরি গ্যাপ থাকে না। বিসিএস এ অ্যাটলিস্ট 2-3 মাস তো গ্যাপ থাকে, কম করে হলো, বেশি হইলে তো আরো অনেক বেশি। এক সময় আমরা 8-9 মাস পরে রিটেন দিতাম। সো ওই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসছে। সো এখন সিস্টেমটা কি, এখন কিন্তু সিস্টেমটা হইছে যে আপনার প্রিলি এবং রিটেনের যে সিলেবাসটা, সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ, এবং তাদের ভিতরে কিন্তু একটা আন্তমিল আছে। যেহেতু হচ্ছে আমি রিটেনে খুব বেশি সময় পাবো না, প্রিলি এবং রিটেনে যেই জিনিসগুলো হচ্ছে মিলে যাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের একত্রে পড়া এগিয়ে রাখতে হবে, না হলে ওই সময়টাতে আসলে আপনাদের আসলে সুযোগ হবে না খুব বেশি শেষ করার জন্য। তো আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে এখন থেকে প্রিলি এবং রিটেন কম্বাইন্ড প্রস্তুতি নেওয়া, অ্যাটলিস্ট প্রিলি এবং রিটেনের যেই সিমিলার সিলেবাস গুলো আছে সেগুলো ধরেন যে একদম ভাজা ভাজা করে ফেলা, যাতে হচ্ছে প্রিলিটা পাস করলে আপনি শেষ মুহূর্তে খালি ওই জিকে আছে, আপনার রিটেনে কিন্তু আবার 10 মার্কসের জিকে রেখে দিছে, যেটা কিন্তু হচ্ছে প্রিলিতে নাই। সে ওই জিকে পড়তে হবে আপনার, বিশেষ করে রিসেন্ট জিনিসগুলো পড়তে হবে, তাই না? পাশাপাশি হচ্ছে আপনার ফোকাস রাইটিং পড়তে হবে, আর্গুমেন্ট লেখা শিখতে হবে, ট্রান্সলেশন নিয়ে কাজ করতে হবে। সো ওই সময়টাতে হচ্ছে প্রিলি এবং রিটেনের যেই একদম কমন টপিকস, অর্থাৎ হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ফিনান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ, এরপরে ধরেন যে বাংলা ইংরেজির কিছু টপিক অ্যাড করছে, বাংলা ইংরেজিতে 30 মার্ক অ্যাড করছে। ঠিক আছে? ইভেন হচ্ছে ম্যাথমেটিক্স এর 30 মার্কস। তো ব্যাংকের প্রিলি এবং রিটেনের ভিতর আহামরি পার্থক্য নাই। এই জিনিসটা আমি অনেকদিন ধরেই বলি, অনেকদিন ধরেই বুঝাই, যে হচ্ছে লোক আমার অল্প কিছু ম্যাথ যদি আমি করে ফেলি প্রিলির সাথে, আমার রিটেনে আলাদা করে ম্যাথ করার কোনো প্রয়োজন নাই। টাইপ গুলো সেম, খালি হচ্ছে লেন্থে কম বড় হইতে পারে, বা দুইটা টাইপ মিলিয়ে হইতেছে। রিটেনের ম্যাথটা হয় কি যে আপনার প্রিলির ম্যাথ একটা টাইপের ভিতরে একটা সূত্র দিয়ে হয়ে যাচ্ছে, রিটেনের ম্যাথ ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই দুই তিন
অধ্যায় অথবা একই অধ্যায়ের ভিতর 2-3টা টাইপের সংমিশ্রণ টাইপের একটু লম্বা হয় ম্যাথটা, আহামরি কিছু না, তাও 5টার ভিতরে 2টা বা 3টা ম্যাথ এরকম হচ্ছে অ্যাকুমুলেট করে দেয়, ঠিক আছে। বাট ওই বাকি দুইটা ম্যাথ দেখা যায় কি একদম হুবহু প্রিলির ম্যাথই তুলে দিছে, খালি অপশনগুলো ছাড়া। তো এই কারণে হচ্ছে আপনাদের ম্যাথও আগে রাখতে হবে, এবং এইভাবে করে আমাদের টার্গেট হচ্ছে প্রিলি এবং রিটেনের মোটামুটি প্রায় 80 মার্কসের মতো হচ্ছে সিমিলার বা আরো বেশি সিমিলার, ওই সিমিলার অংশটুকু এখনই শেষ করে ফেলা, প্রিলির আগে শেষ করে ফেলা। রিটেনে আমি শুধুমাত্র ফ্রি হ্যান্ড রাইটিং এ উন্নয়নে জোর দিব, আমি ট্রান্সলেশন ভালো মতো করা শিখবো, আমি হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং লেখা শিখবো, আর ফোকাসের কন্টেন্ট মাথায় নিতে হবে, ফোকাসের হচ্ছে লিঙ্গুইস্টিক অ্যাবিলিটিটা বেটার করতে হবে, অর্থাৎ ডেলিভারি বেটার করতে হবে, আবার আমার কন্টেন্টও বেটার করতে হবে। সো এটা হচ্ছে পরে। সো এইভাবে করে হচ্ছে আমরা চেষ্টা করব যে আমাদের আগে তো 2টা ব্যাচ চলতেছে, তাদেরকেও আমরা এই সিলেবাসে মানে ক্লাস নিব, নতুন করে তাদের ভর্তি হওয়ার কোনো দরকার নেই যারা অলরেডি আমাদের সাথে আছে। আর যারা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক এডিতে একদম নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন বা নতুন সিলেবাস দিয়ে ভয় পাচ্ছেন, তাদের কোনো ভয়ের কারণ নেই। আমরা এইখানে প্রিলি এবং রিটেন বোথ পড়াবো, এবং আগে আমাদের 5500 টাকা অর্থাৎ 5500 টাকা ফি ছিল, সেখান থেকে আমরা 1500 টাকা কমিয়ে আনছি, যেহেতু হচ্ছে আমার সময় খুব কম পাচ্ছি আমরা। তো হিসাব করে আমরা ক্লাস কিন্তু সেমই রাখছি, আগে 150 ক্লাস ছিল, এখনো 150 ক্লাসের কাছাকাছি আছে। বাট আমরা কিন্তু ফিটা হচ্ছে আপনার 1500 টাকা হচ্ছে কিন্তু আমরা লেস করে দিয়েছি, ঠিক আছে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস বাংলাদেশ ব্যাংকের এডি থেকে ক্যাডার হয়েছে এরকম মানুষজন কাজ দেবে, অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের এডি না, বাংলাদেশ ব্যাংকের এডি প্লাস কোন একটা জেনারেল ক্যাডারের সুপারিশপ্রাপ্ত তারা হয়তো জয়েন কোর্সে করবে, এরকম সিচুয়েশনে আছে, শুধুমাত্র তারাই ক্লাস নেবে, যেহেতু হচ্ছে আমার বিসিএস এবং ব্যাংকের দুইটা নলেজ আসলে প্রয়োজন হয় পড়ানোর জন্য, ঠিক আছে। সো এরকম করে আমরা 7-8 জন আছি, হোপফুলি আপনাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট স্পেশালিস্ট আছে, আমাদের প্রত্যেকটা সাবজেক্টে আপনাদের হচ্ছে ব্যাকআপ দিতে পারবো, প্লাস আমাদের সবগুলো শিটের হচ্ছে আপনারা পিডিএফ পেয়ে যাবেন, একদম হচ্ছে 200 মার্কসের রিটেন এবং 100 মার্কসের প্রিলির প্রত্যেকটা জিনিসের হচ্ছে আপনারা পিডিএফ পাবেন। আপনাদের আলাদা করে যদি আপনারা বলেন যে ভাই বইটা কিছু কিনতে পারবো না, কোনো সমস্যা নেই, আপনি এরকম অন্তত আমাদের এই যে এসওতেও আমি সর্বশেষ দেখছিলাম 67 হয়তো আমাদের রিকমেন্ডেড ছিল, মানে আমাদের আগের ব্যাচ থেকে। সো 67 এটা হচ্ছে আমাদেরকে নক করছে যারা, হ্যাঁ। এছাড়াও তো অনেক আছে যে নক করে না, এটার সংখ্যাটা হয়তো আরো 80 প্লাস হইতে পারে, 80 থেকে 100 মাঝামাঝি একটা নাম্বার হবে, যে আমাদের এসওতে হচ্ছে এই 1500 সামথিং নিল, তাদের ভিতরে কিন্তু আমাদের আছে। সো তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন, মোটামুটি আমাদের শিটটি পড়ে গেলে মোটামুটি কভার হয়ে যায় আর কি, সিলেবাসটা আলাদা করে কিছু পড়া লাগে না। সো এই হচ্ছে আমাদের প্ল্যান, এরকম টেলিগ্রাম গ্রুপে, এবং আমাদের ওয়েবসাইটও মোটামুটি কমপ্লিট, ওয়েবসাইটেও হইতে পারে, বাট আমাদের আপাতত আমরা টেলিগ্রামে অ্যাড করতেছি। টেলিগ্রামে হচ্ছে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত 100 মার্কসের প্রিলি এবং 200 মার্কসের হচ্ছে রিটেন এক জায়গায় প্রস্তুতি পাবেন। এখানে আমাদের এক্সামস থাকবে, এখানে হচ্ছে আমাদের লাইভ ক্লাস থাকবে, কিছু রেকর্ড ক্লাস থাকবে, হ্যাঁ, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো রেকর্ড ক্লাস থাকবে, প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট থাকবে, আমি রুটিনটা সামনে দেখাবো। যাক, আমাদের যেটা আজকে মেইন আলোচনা সেটা হইতেছে আমাদের সিলেবাসটা কি ভাই, ঠিক আছে। তো আমাদের সিলেবাসটা কিন্তু আপনারা যদি দেখেন, সিলেবাস কিন্তু হিউজ, সিলেবাস মানে সিলেবাসের কিন্তু হিউজ। এইটুকু হচ্ছে লোক আমাদের, এই যে আমাদের এগুলো হচ্ছে লোক আমাদের গ্রামার পার্টে কভার করতে হবে, এবং এটা হচ্ছে প্রিলিতে হচ্ছে আমি এটা বলতেছি, প্রিলির বাইরে রিটেনে কিন্তু হচ্ছে আমাদের এই যে সমাস, ঠিক আছে, এই সমাসটা কিন্তু হচ্ছে আমাদের রিটেনের সিলেবাসে বর্তমানে 10 মার্কসে অ্যাড করে দিছে সমাস। এরপরে ধরেন যে কারক বিভক্তি, নেক্সট হচ্ছে লগা আপনার এই যে হচ্ছে লগা আমাদের কি বলে এটাকে আহ সন্ধি, ধ্বনি ওই যে কি বলে এই যে সন্ধি, এই অল্প কিছু জিনিস এক কথায় প্রকাশ, বাগধারা, এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের রিটেনেও হচ্ছে আমাদের দিছে। তো রিটেনে হয়তো এরকম করতে পারে যে 2টা এক কথায় প্রকাশ, 2টা হচ্ছে আমাদের ভিন্নর্থক শব্দ, 2টা কারক বিভক্তি, 2টা সন্ধি, 2টা সমাস, অথবা 3টা করে হচ্ছে আপনার 2-3টা টপিক থেকে এরকম কোন কোশ্চেন করতে পারে। সো আমরা রিটেনের আলাদা করে পড়ার দরকার নেই, এখান থেকে আমরা মোটামুটি পড়ে নেব। সো এই পার্টটা হচ্ছে আমাদের, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে বিরোচন, এই যে এই পার্টটাকে আমরা বলতেছি বিরোচন, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে আমাদের বিরোচন, বিরোচন মানে মুখস্থ জিনিস, আর ওইটা ছিল হচ্ছে আমাদের ব্যাকরণ পার্ট। মানে বাংলাটাকে আমরা 3 ভাগে ভাগ করে পড়াই, একটা হচ্ছে বিরোচন, একটা হচ্ছে লাগা আপনাদের হইতেছে ব্যাকরণ, আর একটা হইতেছে এই যে সাহিত্য। তো সাহিত্য জিনিসটা এটা আমরা 15 তারিখ হচ্ছে কনফার্ম হয়ে যাব যে সাহিত্য আসলে আমাদের আছে কি নেই, ঠিক আছে। হোপফুলি মানে আমরা এক্সপেক্ট করতে পারি হয়তো থাকবে না, বাট আমার কেন জানি মনে হচ্ছে যে সাহিত্য থেকে, সাহিত্য একদম বাদ দেওয়ার কথা না, সাহিত্য অ্যাকচুয়ালি একটা ইন্টেগ্রাল পার্ট যে কোনো ভাষার, ঠিক আছে। সো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। তো আমাদের বাংলা সিলেবাসটা মোটামুটি এত বড় একটা সিলেবাস, আমাদের ওই উপরে দেখাইলাম, উপরে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ব্যাকরণ পার্টে কভার করতে হবে, এবং এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি বলে আমাদের যে বিরোচন পাঠা কভার করতে হবে, আর এই সাহিত্য এইটা নিয়ে আমরা একটু দোলাচলে আছি যে আমরা পড়বো কি পড়বো না, ঠিক আছে। আচ্ছা,
সো এই জিনিসগুলোর পরে আমাদের ইংরেজি যে সিলেবাসটা, ইংরেজি সিলেবাসের ভিতরে আপনাদের গ্রামার টাইপের কিছু কোশ্চেন আসবে। গ্রামার টাইপের কোশ্চেন বলতে কি, যে আমাদের হইতেছে নাউন, ডিটারমাইনার্স, নাম্বার, জেন্ডার, আর্টিকেল, এগুলো থেকে হচ্ছে আমার সেন্টেন্স কারেকশন এসে থাকে। প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো থেকে হচ্ছে কনভার্সন এসে থাকে, মানে হচ্ছে আমাদের পার্ট অফ স্পিচ যেগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এগুলোর ভিতরে ইন্টারচেঞ্জ এবং আইডেন্টিফিকেশন এসে থাকে। অর্থাৎ হচ্ছে আইডেন্টিফিকেশন মানে আমার হইতেছে একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্স থেকে আমাকে স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা কি পার্ট অফ স্পিচ আকারে বসেছে, অথবা আমাদের একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এই বল এইটার হইতেছে আপনি নাউন ফর্মটা কি সেটা লেখেন। সো এই বল এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাবিলিটি হচ্ছে লাগে আপনার হচ্ছে আমার নাউন। ঠিক আছে, মানে এইভাবে করে আবার এটার হচ্ছে ভার্ব ফর্ম আসতে পারে। তো ভার্ব ফর্ম হলে কি হয়, এ বলের আগে এই বলার আগে একটা হচ্ছে ইএন যুক্ত হয়ে ইনেবল হয়ে যায়। সো ইনেবল জিনিসটা কি, ইনেবল জিনিসটা হচ্ছে একটা ভার্ব। এভাবে করে ইন্টারচেঞ্জ থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে। মেইনলি হচ্ছে আপনার যেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানে 90% গ্রামাটিক্যাল কোশ্চেন আসে হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশন টাইপের বা সেন্টেন্স রিলেটেড, হয় সেন্টেন্স কারেকশন দিবে না সেন্টেন্স ট্রান্সফরমেশন দিবে। তো সেন্টেন্স এইটার ভিতরে কি কি জিনিস আছে সেন্টেন্স কারেকশনের ভিতর, সেন্টেন্স কারেকশনের ভিতরে প্রথমত আমাদের স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এইটাকে আরো হচ্ছে ডিটেইলে ভাঙানো যায়। এরপরে কিছু পিএডি রুল হচ্ছে আপনাদেরকে কিছু শর্টকাট শেখাবো, যে একটা মানে কি বলে যে নাউনের আগে কি থাকতে পারে, ঠিক আছে, নাউন কোন জায়গায় বসে, পিএডি তিনটা জিনিসের পরে হচ্ছে আপনার বসতেছে। সো পি ফর হইতেছে হয়তো প্রিপোজিশন আগে বসবে নাউনের, অথবা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আগে বসবে, অথবা হচ্ছে আমার ডিটারমিনার গুলো আগে বসবে, ঠিক আছে, অথবা মানে এরকম হচ্ছে কিছু রুল আছে। মানে সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে একটু ভেঙে ভেঙে দেখাইতে হবে। সেই সেন্টেন্সের স্ট্রাকচার যদি বুঝে যান তাহলে আমাদের মোটামুটি 20% হচ্ছে সেন্টেন্স কারেকশন এভাবেই হয়ে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ক্লজ বুঝতে হবে, যে আমাদের ম্যাক্স মানে আমাদের মানে মেইনলি কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড যেই সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো বোঝার জন্য আমাদের ক্লজের ব্যবহারটা জানতে, বিশেষ করে কমপ্লেক্সের, যে আমাদের হচ্ছে ক্লজের ক্ষেত্রে কিভাবে হইতেছে আপনার ক্লজটা গঠিত হচ্ছে, কিভাবে একটা মানে এটা কি ঠিক আছে কি নাই, মানে আপনার সেন্টেন্স কারেকশনে ক্লজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া যেটা হচ্ছে সবচেয়ে কমন টাইপের কোশ্চেন সেটা হইতেছে মেইনলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, আর হচ্ছে আপনাদের টেন্স, এই তিনটা থেকে হচ্ছে আপনার ম্যাক্সিমাম পরিমাণে হইতেছে আপনার সেন্টেন্স কারেকশনের কোশ্চেন এসে থাকে। বাট এগুলা ছাড়াও প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, লাইক হচ্ছে আপনার কন্ডিশনালস, জেরান্ড পার্টিসিপল, এরপর হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, ইনভার্সন, মডাল। ঠিক আছে, ইনভার্সন মানে কি, ইনভার্সন মানে হইতেছে হচ্ছে আমাদের মানে আগে পরে হয়ে যায়। ঠিক আছে, কি জানি ওই যে ধরেন যে সুইট আর দা কি আহ, ধরেন যে হচ্ছে আমরা শেক্সপিয়ারের কিছু ডায়লগ হচ্ছে আপনারা হয়তো পড়ছেন। তো ওইখানে হচ্ছে আমাদের আগে মানে এটা সাহিত্য গুণ সম্পূর্ণ। ঠিক আছে, ফ্রেলডি দাই নেম ইজ ওমেন। তো মানে এই যে হচ্ছে ফ্রেলডি আগে চলে আসলো, সো মানে এই জিনিসটা আগে পরে করে হইতেছে হচ্ছে আমাদের ইয়া হয়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু মানে এগুলো একটা অ্যাডভান্স টাইপের জিনিসপত্র, মডেলের ব্যবহার। এরপর হচ্ছে আমাদের সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমাদের শিখতে হবে। সেন্টেন্সের ট্রান্সফরমেশন বিষয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আছে, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন আছে, ডিগ্রি আছে, এই চার টাইপের হচ্ছে সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমার জানতে হবে। ঠিক আছে, এরপরে ট্যাগ কোশ্চেন আমাদের শিখতে হবে, এমবেডেড কোশ্চেন আমাদের শিখতে হবে। এমবেডেড কোশ্চেন মানে আই নো হোয়ার ইউ ওয়ার লাস্ট, ধরেন যে লাস্ট নাইট, আপনি গতকাল কই ছিলেন সেটা আমি জানি। তো এই যে মাঝখানে হোয়ারটা হচ্ছে ঢুকে গেল না, আই নো হোয়াট ইউ ডিড লাস্ট নাইট। ঠিক আছে, সো এই যে হোয়াট ঢুকে গেল, হোয়ার ঢুকে গেল, যে ডাব্লিউএইচ কোশ্চেন গুলো ঢুকে আপনার সেগুলো মানে এমবেডেড হয়ে যাচ্ছে, এগুলো কোশ্চেন আকারে থাকতেছে না। আমি তাকে জিজ্ঞেস করতেছি না হোয়াট হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট, হোয়াট ডিড ইউ ডু, এটা আমি সরাসরি কোশ্চেন না করে আই নো হোয়ার ইউ ওয়ার লাস্ট নাইট। ঠিক আছে, তাইলে যে হোয়াটটা হচ্ছে মাঝখানে ঢুকে গেল এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন গুলো মোটামুটি একটু জটিল টাইপের, এগুলো আমাদের একটু শিখতে হয়, যে ওখানে হোয়াট ওয়ার এগুলো ঢুকে হচ্ছে নতুন একটা ক্লজ তৈরি করে, এটা ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটার পরে ভার্ব বসবে কি বসবে না, এই টাইপের অনেক টাইপের আলাপ আছে, তাই না? সো এই রিডান্ডেন্সি একটা জিনিস, রিডান্ডেন্সি খুবই ইম্পর্টেন্ট। রিডান্ডেন্সি হচ্ছে আমাদের ব্যাংকের পরীক্ষায় অহরহ এসে থাকে। রিডান্ডেন্সি মানে যে আই এন্টার্ড ইনটু দ্য রুম, সো এন্টারের পরে আর কোনো প্রিপোজিশন ইউজ করার দরকার নেই, এন্টার মানে আমি ঢুকে গেছি, এরপরে ইনটু দ্য রুম, এন্টার টু দ্য রুম, এই টু ইনটু এগুলো হচ্ছে রিডান্ডেন্ট, এগুলো কোনো প্রয়োজন নাই। সো এরকম করে প্রিপোজিশনের রিডান্ডেন্সি আছে। এরপর হচ্ছে অনেক ক্ষেত্রে হইতেছে হচ্ছে আমাদের অ্যাডভার্বের রিডান্ডেন্সি হইতে পারে, অ্যাডজেক্টিভের রিডান্ডেন্সি হইতে পারে, এরকম রিডান্ডেন্সি অনেক টাইপের হয়। সেই রিডান্ডেন্সি নিয়ে হচ্ছে আমাদের একটু পড়াশোনা করতে হবে, প্রায় প্রায় পরীক্ষা কোশ্চেন আসে। এছাড়া আমাদের প্যারালালিজম, পিন পয়েন্ট এরর, এগুলো খুবই হইতেছে কমন টাইপের। প্যারালালিজম মানে আমার আগের ক্লজ পরের ক্লজের ভিতরে একটা আন্তঃমিল থাকবে। হ্যাঁ, পিন পয়েন্ট এরর মানে হইতেছে আমার একটা সেন্টেন্সের কয়েকটা জায়গায় চিহ্নিত করা থাকবে, আমার এক্স্যাক্টলি বলতে হবে যে ই নাম্বার জায়গাটা সমস্যা, বি নাম্বার জায়গায় সমস্যা।
ঠিক আছে? সো এইগুলা আমাদের কমন টাইপের হইতেছে সেন্টেন্স কারেকশনের হইতেছে জিনিস, এবং আপনাদের মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই সেন্টেন্স কারেকশন আসবে। সেন্টেন্স কারেকশন ছাড়া আর কি কোশ্চেন আসতে পারে? ভোকাবুলারি আসতে পারে। সো ভোকাবুলারি মেইনলি ৮ টাইপের। ঠিক আছে? ফ্রেজ এন্ড ইডিয়মস, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? বাংলায় আমরা যেটাকে এক কথায় প্রকাশ বলি সেটা এখানে OWS বলি আমরা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। স্পেলিং আমাদের কারেকশন করা, অ্যানালজি করা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা, অড ম্যান আউট করা। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভোকাবুলারি টাইপ কোশ্চেন। ঠিক আছে? তো এই যে ভোকাবুলারি টাইপ কোশ্চেন কিন্তু হইতেছে হচ্ছে আমাদের সুন্দর করে হচ্ছে আমাদের এগুলো মাথায় রাখতে হবে। এখান থেকে ভালো পরিমাণ কোশ্চেন আসে। বিআইবিএম প্যাটার্নে 15 মার্কস আসছে হচ্ছে আমরা ভোকাবুলারি থেকে, 10 মার্কস আসছে আমার গ্রামার থেকে। 15 আসতো ভোকাবুলারি থেকে। সো ওই জায়গা থেকে ব্যাংক এখনো বের হওয়ার কথা না। ইভেন হচ্ছে আপনি এফবিএস এ যদি লাস্ট ইয়ারের কোশ্চেন গুলো দেখেন, এফবিএস এর লাস্ট ইয়ারের কোশ্চেন গুলোতে আপনি দেখবেন যে ভোকাবুলারি যথেষ্ট আধিক্য থাকে। সো এই ভোকাবুলারিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি আমরা 20 ক্লাসে আমরা ভোকাবুলারি রেকর্ড গুলো দিয়ে দিব। রেকর্ড হচ্ছে আমাদের করা আছে, আমাদের শিট করা আছে। এগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন পড়ার ফাঁকে পড়তে ভালো লাগতেছে না, তখন হচ্ছে ইউটিউব বা হচ্ছে ফেসবুকে স্ক্রল না করে আপনারা কি করবেন? ভোকাবুলারি ভিডিওগুলো দেখবেন, পড়াশোনা করবেন। শিটগুলো দেখবেন, ভোকাবুলারি ভিডিওগুলো দেখবেন। সো হোপফুলি ভোকাবুলারি একটা ভালো নলেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? সো এই ভোকাবুলারি টাইপ এবং এই ইংলিশ টাইপ এখান থেকে আশা করি 10 মার্কস আসবে। আর কপাল খারাপ থাকলে রিসেন্টলি হতেছে আমাদের সাহিত্য আসা শুরু হয়েছে। রিসেন্ট কয়েকটা পরীক্ষা আমরা দেখছি 2-3টা করে সাহিত্য তারা দেয়। সো এটা দেখা যাবে, এটা বোঝা যাচ্ছে এসও পরীক্ষার দিন। সো হোপফুলি আমরা এক্সপেক্ট করব যে হয়তো আমাদের সাহিত্যটা রাখবে না, ইংলিশ সাহিত্য বিশেষ করে। আচ্ছা, ম্যাথের সিলেবাসটা ভাই হিউজ। ম্যাথের সিলেবাসে আমি মনে করি যে 40 চ্যাপ্টার্স হচ্ছে আমাদের কভার করতে হয়। বাট এগুলোর ভিতরে আন্তঃমিল আছে। সো এই 40 চ্যাপ্টার্স যদি আমরা মোটামুটি কভার করতে পারি, হোপফুলি আমাদের ম্যাথের ফুল ইয়াটা শেষ হয়ে যাবে। সো এইখানে হইতেছে আবার ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার আছে, কিছু কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। বাট আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে সাজেশন কখনোই আমি দেই না। আমার সাজেশনের প্যাটার্নই হয় ভাই, নাম্বার সিস্টেমের ভিতরে 12টা টাইপ আছে, 3টা টাইপ আমার প্রিলির জন্য পড়ে যেতে হবে। এইচসিএফ এলসিএম এর ভিতরে 6টা টাইপ আছে ভাই, 2টা টাইপ না পড়ে গেলেই নয়। এইভাবে করে আমার আমার কিন্তু আমি 40টা পেপারের প্রত্যেকটাই দেই, কিন্তু আমি করে দিই কি, আমি টাইপ গুলো ধরেন যে ধরে হচ্ছে আমাদের হচ্ছে সাজেশনটা দিই। সো টাইপ ধরে সাজেশন দিলে আমাদের হয় কি, যেখানে আমাদের 20টার ভিতরে 18-17টা করে ম্যাথ কমন পড়বে, সে জায়গায় আমরা যদি চ্যাপ্টার ধরে করি তাহলে 7-8-10টার বেশি কিন্তু আমাদের ম্যাথ কমন পড়বে না। আমি একটা চ্যাপ্টারই বাদ দিয়ে গেলাম, আমার চ্যাপ্টার কঠিন লাগে, চ্যাপ্টারই বাদ দিয়ে গেলাম ভাই। ট্রেন আমি বুঝি না, ট্রেনের ম্যাথ মাথায় ঢুকে না, তাহলে ভাই কি করব? ট্রেনের ম্যাথের ভাই 2টা হচ্ছে টাইপ শিখে যাই আমরা। জাস্ট 2টা টাইপ শিখে যায়, যে একটা প্ল্যাটফর্মের উপর দিয়ে ট্রেন গেছে, অথবা ব্রিজের উপর দিয়ে ট্রেন গেছে, অথবা 2টা ট্রেন পরস্পরকে ক্রস করতেছে। এই 2টা টাইপ শিখে যায়। এই 2টা টাইপ থেকে আমাদের 80% হচ্ছে কোশ্চেন কভার হয়ে যায়। তাই না? এই 2টা টাইপ হচ্ছে দরকার হলে আমি অঙ্ক মুখস্থ করে যাই, সূত্র মুখস্থ করে যাই, ওখান থেকে আমাদের কমন পড়ে যাচ্ছে। আমাদের পার্টনারশিপ মাথায় ঢুকে না। তাহলে পার্টনারশিপের ক্ষেত্রে কমপ্লেক্স পার্টনারশিপ যেটা, যে টাইম ভ্যালু অফ মানি, সেটা আমি একটু শিখে যাই। এটার ভিতর থেকে আমার মোটামুটি 100% কোশ্চেনই একটা টাইপ থেকে আসে। তাই না? কম্পাউন্ড ইন্টারেস্টের ভিতরে হচ্ছে ভাই আমার অনেক কঠিন লাগে। ভাই তোমার কিচ্ছু করা লাগবে না, আমি তোমার 3টা জিনিস শিখাবো, 5%, 10%, 20%। ঠিক আছে? 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার। 1 ইয়ার তো লাগে না, 2 ইয়ার, 3 ইয়ার, 5, 10, 20। 3টা জিনিস আমার সাথে মুখস্থ করবা, 3টা মান আমার মুখস্থ করবা। বিসমিল্লাহ বলে মুখস্থ এখানে বসাই দেওয়া, অঙ্ক হবে, মানে হবেই, না হওয়ার কোনো কারণ নাই। এবং 95% ম্যাথ ওই 5, 10, 20 আর 2 বছর আর 3 বছরের ভিতরে সীমাবদ্ধ। ঠিক আছে? অন্য কিছু আসে না সাধারণত, প্রিলির ক্ষেত্রে অ্যাটলিস্ট। তাই না? তাহলে এই কারণে হচ্ছে আমার চ্যাপ্টার বাদ দিয়ে যাওয়া দরকার নেই ভাই। চ্যাপ্টার কঠিন লাগবে, চ্যাপ্টার পড়বো না। স্ট্যাটিস্টিক্স আমরা পড়ি না সাধারণত, কিন্তু স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন চলে আসে, বেদাঙ্গ থেকে কোশ্চেন চলে আসে। আমার হচ্ছে গাণিতিক গড় বা 3 টাইপের ইয়া হয়, কেন্দ্রীয় প্রবণতা 3 টাইপের হয়। গাণিতিক গড়, আমাদের হচ্ছে মিন, আর হচ্ছে মোড। ওই যে কি জানি, আমাদের হচ্ছে একটা হচ্ছে মধ্যক আর একটা হচ্ছে প্রচুরক। তাই না? তাই একদমই ইজি জিনিস মধ্যক প্রচুরক। মানে ক্লাস 2 এর বাচ্চারা যদি আমি বলি, সেও মধ্যক প্রচুরক বাই করতে পারবে। তাহলে কেন আমি স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারটাই বাদ দিয়ে যাবো আর মধ্যক আর প্রচুরক থেকে ম্যাথ আসলে পারবো না? যেগুলো কঠিন ম্যাথ সেগুলো না পারলে আমি মেনে নিলাম, কিন্তু আমার প্রতি চ্যাপ্টারে কিছু জায়গায় আছে ওখানে হিট করলে ম্যাথ পাওয়া যায়, এবং ওই চ্যাপ্টার গুলো প্রিলির ক্ষেত্রে মোটামুটি সোজা যে টাইপ গুলো আছে সেগুলো এসে থাকে। তো আমাদের ম্যাথের পড়ার সিস্টেমটা হবে এরকম, সাজেশন বেসড পড়বো ঠিক আছে, বাট আমরা টাইপ বেসড পড়াশোনা করবো। আমরা চ্যাপ্টার বাদ দিয়ে ওই ওই ফালতু পড়াশোনার ভিতরে আমরা যাবো না। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমাদের ম্যাথের 40 চ্যাপ্টার্স এর ভিতরে আমাদের কাছে বিশাল সিলেবাস। আমি যে বই লিখছি সেটা 1500 পেজ ছিল শুরুতে, বাট সেখান থেকে আমি মোটামুটি আপনাদের 100 to 120 পেজের একটা সাজেশন দিতে পারবো, মানে সলিউশন সহ একটা সাজেশন দিতে পারবো, যেখানে হচ্ছে 400 ম্যাথ থাকবে। এবং এটা হচ্ছে আমাদের এসও ব্যাচে যারা অ্যাড আছেন তারা পাবেন এসওর জন্য, বা এসও ব্যাচে যদি এখনো কেউ অ্যাড হইতে চান হইতে পারেন, অথবা আমাদের যে কোনো যদি ব্যাংক অথবা বিসিএস যে কোনো কোর্স নেন, আমাদের এসও কোর্সটা সাথে কমপ্লিমেন্টারি পাবেন 15 তারিখে যে পরীক্ষাটা হবে। ঠিক আছে? সো ওইখানে হচ্ছে আমরা হচ্ছে 200 এর অলরেডি কিছু শীট অলরেডি দিছি, বাট 200 হতেছে আমি সলিউশন সহ খুব সুন্দর করে গুছিয়ে দেবো, যাতে করে হচ্ছে আমার অন্য কোনো জায়গায় হচ্ছে হাতড়াইতে না হয়, জাস্ট লাস্ট মোমেন্টে দেখে যেতে হয়। বাট ওইটা ছাড়াও আমাদের হচ্ছে একটু বেসিক ডেভেলপমেন্ট করবে এখানে, অন্তত 20 প্লাস আমাদের ক্লাস থাকবে।
সো 20+ ক্লাস প্লাস হইতেছে এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন যে ভালো ভালো ক্লাস আছে সেগুলো কিছু রেকর্ডও থাকবে, সেগুলো কিছু অ্যাসাইনমেন্ট থাকবে সেগুলোর উপরে। হোপফুলি আমরা ম্যাথে মোটামুটি একটা ভালো প্রিপারেশনে হচ্ছে এক্সাম দিতে যাইতে পারবো। ঠিক আছে? সো আমাদের ম্যাথের পরে এই জিনিসটা নিয়ে সবার হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে ভাই, 20 মার্কের অ্যানালিটিক্যাল স্কিল জিনিসটা কি, একটু হচ্ছে ধৈর্য ধরে দেখেন। প্রথম যে টপিকটা আমার কভার করতে হবে সেটা হচ্ছে ক্যালেন্ডার। টপিক 1 এ আমাদের কভার করতে হবে ক্যালেন্ডার। ক্যালেন্ডারের ভিতরে অনেক টাইপের জিনিস আছে, যে আমাদের অড ডেইজ বের করার নিয়ম। দিন থেকে অড ডেইজ মানে দিন থেকে হচ্ছে লাগা আমাদের হইতেছে 17 দিন পরের দিনটা কি হবে, এপ্রিলের 1 তারিখ শনিবার হইলে মের 5 তারিখ কি বার হবে। ঠিক আছে, মানে এই টাইপের কোশ্চেন, যে মাসের ক্ষেত্রে কিরকম হয়, বছর পাল্টায় গেলে কিরকম হয়, যে আমার 2024 সালের একটা ডেট আর হচ্ছে বার বলে দিছে, 2025 সালে সেই ডেট আর বার কত হবে বের করো। তাই না? তাইলে এই মানে হচ্ছে আমাদের বছরের ক্ষেত্রে এবং মাসের ক্ষেত্রে দুইটাই কিন্তু আমাদের শিখতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের শতাব্দীর ক্ষেত্রে অড ডেজ বের করা যায়। শতাব্দী আমার 1901 সাল এবং 2001 সালের হইতেছে কম্পারিজন। তো শতাব্দীরও হচ্ছে অড ডেজ বের করা যায়। এই জিনিসগুলো আমার শিখতে হবে। দিন গণনার ক্ষেত্রে বারকোড, মানে দিন গণনার ক্ষেত্রে কিছু কোড আছে, ডে কোড। ডে কোড দিয়ে খুব ইজিলি হইতেছে যেকোনো দিনের যেকোনো শিখতে হবে। তো এখানে হচ্ছে কিছু ট্রিক্স আছে, যেমন হচ্ছে আমাদের মেইনলি বারবার করে পরীক্ষায় আসে 1971 সালে 16 ডিসেম্বর কি বার ছিল, 1971 সালের 26শে ডিসেম্বর কি বার ছিল, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল। এরকম হচ্ছে কিছু বার, গুরুত্বপূর্ণ বার এসে থাকে। সো এরকম বার তো আমরা মুখস্থ করবোই, 7-8টা বার আমরা এক্স্যাক্টলি মুখস্থ করবো। 7-8টাও না, হয়তো ম্যাক্সিমাম 5টা বার হচ্ছে আমাদের জাতীয় খুব গুরুত্বপূর্ণ দিবস। এখন হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমাদের জানতে হবে যে হচ্ছে আমাদের এই 5 আগস্ট হচ্ছে কি বার ছিল। ঠিক আছে, 5 আগস্ট কি বার ছিল, এরকম হচ্ছে মানে জাতীয় যে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো রয়েছে সেই দিবসগুলোর বার জানতে হবে। বাট আপনাদের আউট অফ নোয়ার আপনাদেরকে যদি বের করতে বলে যে 2002 সালের হইতেছে হচ্ছে এত তারিখ হইতেছে কোন বার ছিল, সেটাও কিন্তু ডে কোড দিয়ে খুব ইজিলি বের করা যায়। ঠিক আছে, এই যে এরপরে আমাদের পড়তে হবে টপিক 2 তে পড়তে হবে ক্লক। ক্লকের ভিতর মধ্যবর্তী কোণ কত, কাটার গতিবেগ কত, মানে দুইটি কাঁটার আপেক্ষিক অবস্থান কোন জায়গায় আছে, সেখান থেকে হচ্ছে আমাদের বের করা, সময় বের করা, নির্দিষ্ট কোন আমার বলে দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে সময়টা কত হইতে পারে। হ্যাঁ, আয়নায় হচ্ছে লাগে আপনার হচ্ছে ঘড়ির সময়, যে আমার আয়নাতে দেখা যাচ্ছে যে 2টা 30 বাজে, সো অ্যাকচুয়ালি কয়টা বাজে, অ্যাকচুয়ালি হচ্ছে লাগে আপনার 9টা 30 বাজে। ঠিক আছে, এরকম করে কিন্তু হচ্ছে কোশ্চেন গুলো আসে। এরপরে হচ্ছে আমাদের ফাস্ট অ্যান্ড স্লো ক্লক, যে হচ্ছে আমাদের দিনে 18 সেকেন্ড করে সময় হারাচ্ছে। হ্যাঁ, এরকম করে তাইলে কতদিন পরে সে হচ্ছে নির্দিষ্ট সময় পরে সে হচ্ছে আবার সঠিক সময় দিবে। এরকম হচ্ছে লাগে কিছু বিষয় আছে। ঠিক আছে, তো এরকম করে হচ্ছে আমাদের ঘন্টা এবং মিনিটের কাটা হচ্ছে মিলিত হবে কত কত জায়গায়, এরকম অনেক টাইপের হচ্ছে আমাদের টাইপ করতে হবে, সেখানে হচ্ছে আমাদের ক্লকের ম্যাথ গুলো কভার হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে লাগে আমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি। নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে ভাই আমাদের কি পড়া লাগবে? নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে মেইনলি হচ্ছে আমাদের পড়া লাগবে মানে গাণিতিক যে যুক্তিগুলো আমরা পড়েছি বা গণিতে যা পড়ে আছি সেগুলোর কিছু কিছু জায়গা থেকে হচ্ছে আপনাদের মানসংখ্য টাইপের ম্যাথ দেয়। ঠিক আছে, আমরা কি আসি ঠিকঠাক মতো? সবাই কি শুনতেছে আমাকে? সব ঠিকঠাক আছে না? আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, মানসংখ্য টাইপের ম্যাথ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানসংখ্য টাইপের ম্যাথ ধরেন যে হচ্ছে লাগে মানে 7 দিনে 7 জন শ্রমিক এই কাজ করে, সো 10 দিনে 10 জন শ্রমিক। সো এইটার উত্তর সাধারণত হচ্ছে আমাদের একটা ফিক্সড উত্তরই হয়, এবং ওই আগে যদি 10 দিনে কাজ করতো পরেও 10 দিনেই কাজ হয়। মানে এই জিনিসটা হচ্ছে একটা ট্রিক, মানে কিছু ট্রিক আছে। হ্যাঁ, এরকম ট্রিক টাইপের হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি চলে আসতে পারে। আমাদের কোডিং এবং ডিকোডিং এটা খুবই গুরুত্বপূর্ণ। কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং থেকে মাস্ট কোশ্চেন আসবে। প্রিলি এবং রিটেন দুই জায়গায় কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল আছে, দুই জায়গাতে মাস্ট কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে আমার সংখ্যা, কোন একটা সংখ্যাকে হচ্ছে এবিসিডি তে রূপান্তর করা, বা ডগ কে হইতেছে হচ্ছে আমরা লিখলাম কি 415 আর ধরেন যে কত 7। ঠিক আছে, 415 7, সো 4157 এইটা দিয়ে ডগকে নির্দেশ করতেছে, তাহলে ক্যাট কত হবে। তাই না? তাহলে এরকম করে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে। সো এই যে আমাদের হইতেছে কিভাবে কোডিং করে, কিভাবে ডিকোড করে কোডটাকে, এই জিনিসগুলো আমাদের প্রিলিতেও আসবে, রিটেনও আসবে কনফার্ম। অড ম্যান আউট মানে হইতেছে আমাদের 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের ভিতরে একটা অপশন বাকি 3টা অপশনের সাথে মিলে না। ঠিক আছে, ধরেন যে হচ্ছে লগা আমাদের 3টা প্রফেশন দেওয়া আছে, 3টা প্রফেশনের মাঝখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে অফিসের নাম, ধরেন যে হচ্ছে জাজ কোর্ট। ঠিক আছে, তো জাজ হচ্ছে প্রফেশন, ডাক্তার হচ্ছে প্রফেশন, হ্যাঁ, ব্যাংকার হচ্ছে প্রফেশন, বাট হচ্ছে আপনাদের ব্যাংক প্রফেশন না। সো ব্যাংকটা হচ্ছে অড, এরকম করে অড অড গুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা। নেক্সট হচ্ছে আমাদের কাউন্টিং ট্রায়াঙ্গেল, কাউন্টিং রেক্টেঙ্গেল, এরকম করে কিছু জ্যামিতিক চিত্র দিয়ে দিবে। সে চিত্র থেকে হচ্ছে আমাদের কাউন্ট করতে হবে যে কয়টা আমার ট্রায়াঙ্গেল রয়েছে, এটার ভিতরে কয়টা হচ্ছে আমাদের চতুর্ভুজ রয়েছে, এটা কাউন্ট করে দিতে হয়।
এটাও আপনাদের জন্য একটা মানসিক দক্ষতা। মিরর আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে একটা লেখা মিররে দেখা যাচ্ছে এরকম, বা একটা লেখা এরকম, যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এইটা অ্যানালিটিক্যাল স্কিলকে মিররে দেখলে কিরকম হবে। সো এইটা পুরোটাই হচ্ছে উল্টায় যাবে, আপনারা দেখছেন, তাই না? বা হচ্ছে আমরা পানিতে দেখলে কিরকম হবে। তো এরকম কোশ্চেন গুলো জিওমেট্রি বা ফিগার রিলেটেড আমাদের কিছু কোশ্চেন আসতে পারে। জিওমেট্রি বা ফিগার রিলেটেড হচ্ছে কিছু কোশ্চেন আসতে পারে, যে হইতেছে এই কতগুলো হইতেছে ফিগার দিয়ে দিল, তিনটা ফিগার দিয়ে বললো যে হোয়াট দিয়ে বললো যে 4 নাম্বার ফিগারটা কি। ঠিক আছে, তো তিনটা ফিগার থেকে আপনার হচ্ছে এটা প্যাটার্নটা লক্ষ্য করে 4 নাম্বার ফিগারের প্যাটার্নটা হচ্ছে আমার গেস করতে হবে। এরপর আমাদের কি স্পেস রিলেশন, স্পেস রিলেশনের ভিতর ধরেন যে মেইনলি হচ্ছে আমাদের আমি সোজা গিয়ে ডানে গিয়ে বামে গেছি, তো শুরুতে আমি দক্ষিণ দিকে মুখ করে রাখলে এখন আমি কোন দিকে মুখ করে আছি, অথবা আমি 5 কিলো এখন কত দূরে আছে আমার স্টার্টিং পয়েন্ট থেকে, তাই না? এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু হচ্ছে আমাদের যে দুই সাইডে দুইটা বাচ্চা বসে, তাই না? এটাকে কি বলে, সুইং টাইপের, হ্যাঁ। সো আমার একটা বাচ্চা যদি 10 কেজির হয় আর একটা বাচ্চা যদি হইতেছে 15 কেজির হয়, তাহলে তারা যদি দুইজন হইতেছে একদম দুইজন কোনায় বসে, তাইলে কিন্তু হচ্ছে আমার ওই যে 15 কেজির বাচ্চা সে মাটিতে পড়ে থাকবে, আর সে ওই 10 কেজির বাচ্চাটা আকাশে পড়ে থাকবে। তো তাদের ব্যালেন্স করতে হইলে কি করতে হয়, বা নিক্তির ম্যাথ, হ্যাঁ, এই টাইপের হচ্ছে কিছু মেকানিক্যাল প্রবলেম আছে। এই মেকানিক্যাল প্রবলেম গুলো আমার জানতে হবে, বা মানে বিভিন্ন আমাদের যেমন সিজেল কারা ইউজ করে, সিজেল হচ্ছে কার্পেন্টার ইউজ করে, সিজেল কিন্তু রাজমিস্ত্রি ইউজ করে না, আবার রাজমিস্ত্রির হইতেছে আলাদা, মাটি খোঁড়ার জন্য শাবল আলাদা। এরকম হচ্ছে কিছু ইয়া টাইপের কোশ্চেন আসতে পারে, যে আমার হচ্ছে কোনটা কি টাইপের টুল ইউজ করা হচ্ছে, এটাও আমার মেকানিক্যাল প্রবলেমের ভিতর পড়ে। রিলেশন মানে হইতেছে বাবার, চাচার, মামার, খালুর, ছোট বোনের, ফুফাতো বোনের শালা হচ্ছে আপনার কি লাগে, এই টাইপের যে মানে জি বাংলার সিরিয়াল টাইপের যে কোশ্চেন গুলো, সেগুলো হচ্ছে আমাদের রিলেশন টাইপের কোশ্চেন। কম্পারিজন এবং অর্ডার, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমার এ এর পাশে বি বসে না, সি এর সাথে ডি এর ঝগড়া লাগে আছে, সো আলটিমেটলি সিটিং অ্যারেঞ্জমেন্ট 5 জনের কিরকম হবে। অথবা ধরেন যে এ এর থেকে হচ্ছে লম্বা, এ বি এর থেকে লম্বা, বি সি এর থেকে খাটা, এরপরে হইতেছে সি হইতেছে ডি এর তুলনায় ডি এবং এর মাঝামাঝি, এরকম কিছু শর্ত দিয়ে থাকবে। সেখানে হচ্ছে আমাদের অর্ডারটা মানে ছোট থেকে বড় সাজাইতে হবে, বড় থেকে ছোট আমার সাজাইতে হবে। এটা ইন টার্মস অফ হাইট হতে পারে, এটা ইন টার্মস অফ হচ্ছে আমাদের এইজ হতে পারে, ইন টার্মস অফ হচ্ছে পরীক্ষাপ্রাপ্ত নাম্বার হতে পারে। এনি কাইন্ড অফ অর্ডার কিন্তু এটার ভিতরে হচ্ছে পড়ে যায়, এবং সবগুলা অর্ডার করা হচ্ছে সিস্টেম কিন্তু সেম। ঠিক আছে, প্যাসেজ বেস কোশ্চেন হচ্ছে এটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের এটাতে কোশ্চেনের সম্ভাবনা সবচেয়ে বেশি, বিশেষ করে রিটেনে অবশ্যই আসবে। রিটেনে আপনারা খেয়াল করছেন তো প্যাসেজ কিন্তু বাদ দিয়ে দিছে, তাই না? প্যাসেজ বাদ দিয়ে দিছে, প্যাসেজ কিন্তু 20 থেকে 30 মার্ক প্যাসেজ আসতো, সো ওইটার জায়গায় এখন ইন্ট্রোডিউস করছে কি অ্যানালিটিক্যাল থিংকিং, ক্রিটিক্যাল থিংকিং এন্ড আর্গুমেন্টেটিভ রাইটিং। আর্গুমেন্টেটিভ রাইটিং আপনি 20 মার্ক আলাদা করেন, বাকি 20 মার্ক প্যাসেজ থেকে আসবে। সেই প্যাসেজ বেস কিন্তু এই মেন্টাল এবিলিটি টাইপের কোশ্চেন আসবে। সেটা কিরকম, যে আপনার একটা বড় একটা উদ্দীপক দিয়ে আমার কিছু রুল দিয়ে দিবে, যে এই জিনিসগুলো মানতে হবে, বা কিছু কন্ডিশন দিয়ে দিবে। সেই কন্ডিশন অনুসারে আপনি 5টা বা 4টা বা 3টা কোশ্চেন আমাদের নিচে দেওয়া আছে, সেই 3টা কোশ্চেন কিন্তু ওই প্যাসেজ পড়ে বুঝতে হবে যে এখানে কি হইতে পারে। এগুলো হইতেছে আমি কিছু নমুনা কিন্তু আপনাদেরকে দেখাবো আমি। ঠিক আছে, ডাটা ইন্টারপ্রিটেশন মানে হইতেছে এই জিনিসটা খুবই কঠিন, মানে অন্তত অনেকে বুঝে না বা অনেকে পারে না। এটা হচ্ছে আমাদের গ্রাফ অথবা চার্ট অথবা টেবিল থেকে ডাটা রিড করা। ঠিক আছে, যে আমাদের হইতেছে জনসংখ্যার একটা প্যাটার্ন দিয়ে দিল, আমাদের একটা বার ডায়াগ্রাম দিয়ে দিল, সেখান থেকে হচ্ছে কোন জায়গায় বাড়ছে, কোন জায়গায় কমছে, কতটুকু বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে, হ্যাঁ, মানে এই প্যাটার্নটা হচ্ছে গেস করা। সো এইটা অনেকেই হয়তো এক্সাম হলে হুট করে যদি আপনারা দেখেন এটা বুঝবেন না। তো মোটামুটি এইটা, আর ফাইনালি হচ্ছে আমাদের সিকোয়েন্স টাইপের কিছু কোশ্চেন আসে, যেমন সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এরপরে কি হবে, হ্যাঁ, এরপরে ধরেন যে হচ্ছে আপনার ফিবোনাক্কি ধারা, আমাদের যে দুটি ভিন্ন ধারা দিয়ে হচ্ছে তৈরি ধারা, এরকম অনেক টাইপের যে কোশ্চেন আছে। বিশেষ ধারা, যেমন ফিবোনাক্কি ধারা একটা বিশেষ ধারা, এরকম অনেকগুলো বিশেষ ধারা আছে, লগের ধারা, এরপরে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়ালের ধারা, সাইনের ধারা, এরকম অনেক টাইপের বিশেষ ধারা আছে, তাই না? তাহলে এই ধারাগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে, যে এরপরে এরপরে কোন সংখ্যাটা আসে, হ্যাঁ, বা 3টা দেওয়ার পরে 4 নাম্বারটা হোয়াট চিহ্ন দিয়ে রাখলো, ওই যে এক্স্যাক্টলি কি সংখ্যাটা হবে সেটা গেস করা। তো মোটামুটি এটা আমাদের অ্যানালিটিক্যাল নলেজ, 20 মার্ক। আমি মনে করি যে আপনাদের 4-5 দিন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টাইম দিলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, মানে যাদের ক্লিয়ার হওয়ার 4-5 দিনই হয়ে যাবে, আর যাদের হবে না তাদেরকে একটু টাইম দিতে হবে। আচ্ছা, এরপরে ভাই ফিনান্সিয়াল নলেজ কি আসবে ভাই? ফিনান্সিয়াল নলেজ ভাই মোটামুটি আমরা দেখলাম মোটামুটি 9টা চ্যাপ্টার হচ্ছে আমাদের পড়াইতে হবে। আগে হয়তো 3টা বা 4টা চ্যাপ্টার হচ্ছে ফোকাসের জন্য পড়াইতাম, এখন আরো পড়াইতে হবে। একদম ধরেন যে শুরুতে আমাদের কোর ব্যাংকিং, আইনি কাঠামো,
কোর ব্যাংকিং এর ভিতর বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা কি, বাংলাদেশের ব্যাংকের প্রজন্ম আছে, থার্ড জেনারেশন ব্যাংক, ফার্স্ট জেনারেশন ব্যাংক, এরপর ধরেন যে লিগাল যে কাঠামোগুলো, যে ব্যাংক গঠন হয়েছে কি দিয়ে, বাংলাদেশ ব্যাংক গঠন হয়েছে কি দিয়ে, এরপরে ধরেন যে বিভিন্ন স্বায়ত্তশাসিত যে হচ্ছে সরকারি ব্যাংকগুলো আছে সেগুলো গঠন হয়েছে কি দিয়ে, কৃষি ব্যাংক গঠন হয়েছে কোন আইনের অনুসারে বা কৃষি কি অনুসারে, ব্যাংক কোম্পানি অ্যাক্টের ভিতর কি আছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন যেটা 2012 সেটার ভিতরে কি আছে, বিএফআই গঠন হয়েছে কোন আইনের দ্বারা, এটা আইনের বিভিন্ন বিষয়গুলো আছে। ঠিক আছে, এরপরে ব্যাংকের কার্যাবলী যে হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক কিভাবে কাজ করে, সেন্ট্রাল ব্যাংকের কাজ কি, এরপরে হচ্ছে আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোর কাজ কি, এরপর সরকারি কমার্শিয়াল ব্যাংক কি, আবার প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কি, এর মধ্যে স্পেশালাইজ কিছু ব্যাংক আছে সেগুলোর আবার কাজ কি, এরকম অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। এছাড়া হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের যেই চালনা, ব্যাংক অ্যাকাউন্টের যে মানে বিভিন্ন টাইপের যে অ্যাকাউন্ট হয়, বিভিন্ন টাইপের হচ্ছে ডিপোজিট করা যায়, ডিপোজিট গুলোর নাম, চেকস আছে, অনেক টাইপের কিছু চেক আছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আছে, খুব সম্ভবত 1891 এর, আমি ভুলে গেছি সংখ্যাটা, 1800 সামথিং সালের, খুব সম্ভবত 91 এরই আপনার হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আছে। তো সেখানে কিন্তু কতগুলো ব্যাংক অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, পে অর্ডার থেকে শুরু করে অনেকগুলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যেগুলো টাকার বিকল্প হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি চেক দিলে আপনাকে টাকা দিতে বাধ্য, ব্যাংক ড্রাফট দিলে টাকা দিতে বাধ্য, এরকম অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে। বর্তমানে এগুলোর হয়তো অনেকটাই এটিএম বা এই টাইপের ইয়ার কারণে অনেকটা কমে গেছে, বাট এগুলো কিন্তু হচ্ছে ভাইবার জন্য পড়া লাগে এবং আপনাদের প্রিলির জন্য পড়তে হবে। সুদের হার, সুদের স্মার্ট হার, ঠিক আছে, স্প্রেড, এরপর ইসলামী ব্যাংকের যে নীতিমালা, শরিয়া ভিত্তিক ব্যাংক হলে কি করতে হয়, হ্যাঁ, এরপরে হচ্ছে তাদের ক্ষেত্রে এসআর কেন ডিফারেন্ট, এই টাইপের যে জিনিসগুলো, ব্যাংকিং এর বিভিন্ন হচ্ছে ডিকশনারি আমাদের হচ্ছে মুখস্থ রাখতে হয়, মানে বিশেষ করে টার্ম গুলো, সিএলআর, সিআরআর, এসএলআর, রেপো, এনপিএল প্লাস এগুলা রিলেটেড যে কিছু জিনিস আছে এগুলো মুখস্থ করতে হয়, যেমন সিআরআর রেট কত, এসএলআর রেট কত বর্তমানে, ইসলামী ব্যাংকের এসএলআর রেট কত, রেপো রেট কত, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক কোন রেটে, রেপো রেটে দেয় না রিভার্স রিপোতে দেয়, এরকম হচ্ছে অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য, রিমিটেন্স, এগুলো ধরেন যে হচ্ছে বাংলা কথাবার্তা, এখানে হচ্ছে আমাদের এসএমই, এরপরে ধরেন যে হচ্ছে আমাদের যে ঋণ খেলাপি, এরপর হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের লেটার অফ ক্রেডিট আছে, ইনকোটার্মস আছে, এই জিনিসগুলো নিয়ে একটু জানতে হবে ভাই। ইনকোটার্মসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ইনকোটার্মসটা খুব ইম্পর্টেন্ট, যারা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকিং করবেন তাদের এটা মাস্ট লাগবে। ফরেক্স রিজার্ভ, বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার, রেমিটেন্স প্রবাহ, এই টাইপের হচ্ছে অনেকগুলো কোশ্চেন হচ্ছে আমাদের এখান থেকে কভার করতে হবে। এবার হচ্ছে যে আইসিটি যেহেতু হচ্ছে ইন্টিগ্রেটেড, সো যে আমাদের ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট সিস্টেম, সাইবার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশন, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, অনলাইন ব্যাংকিং, সাইবার সিকিউরিটি, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এরপর আমাদের পড়তে হবে কি অর্থনীতি, ফিনান্সিয়াল মার্কেট যেটা, এরপরে হচ্ছে আমাদের মানে রিসেন্ট কি রিফর্মস আসতেছে, ফিনান্সিয়াল মার্কেটটার ভিতর কি কি লিমিট আছে, বাংলাদেশের ইকোনমির অবস্থা কি, এই জিনিসগুলো, সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি, এগুলো নিয়ে আমার জানতে হবে। ঠিক আছে, কর ব্যবস্থা, বাংলাদেশের হচ্ছে আমাদের কি অবস্থা, কর ব্যবস্থা সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। আমি মোটামুটি শিওর একটা নাম্বার আপনি কর ব্যবস্থা থেকে পাচ্ছেন, অর্থাৎ ভ্যাট ট্যাক্স, এনবিআর, হ্যাঁ, এই জিনিসগুলোতে কোশ্চেন আসতেই পারে। এবং হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্প বাণিজ্য, সামনে যেহেতু বাজেট আসতেছে, বাজেটের জন্য কিন্তু কর ব্যবস্থা আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরকম করে আমাদের অর্থনৈতিক সমীক্ষার কিছু জিনিস পড়তে হবে, শিল্প বাণিজ্য পড়তে হবে। এখানেও শেষ হয় না, আমাদের 9টা অধ্যায়, 9টা অধ্যায়ের ভিতরে ষষ্ঠ অধ্যায় আমরা পড়াবো পুঁজিবাজার, বীমা, শেয়ার, বন্ড মার্কেট, এই টাইপের যে জিনিসগুলো আছে। এরপর আমাদের সাম্প্রতিক যে ব্যাংক খাতের সংস্কার গুলো আছে, ক্যাশলেস বাংলাদেশ, মানে নতুন নতুন যে টার্ম গুলো বর্তমানে আসতেছে, ঠিক আছে, অফশোর ব্যাংকিং, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। এরপরে থার্ড পার্টে হচ্ছে আমরা পড়বো বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক উদ্যোগ। সো এখানে 8 নাম্বার চ্যাপ্টারে মেইনলি হচ্ছে আমরা যে ইনস্টিটিউশন গুলো আছে আমাদের দেশ এবং বাইরের যে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা কিভাবে কাজ করে, হ্যাঁ, আমাদের হচ্ছে অর্থনীতি ধরনটা কিরকম হয়, বৈশ্বিক অর্থনীতির মানে বিভিন্ন জিনিসগুলো আমার এখানে চলে আসতেছে। ঠিক আছে, নষ্ট ভস্ট অ্যাকাউন্ট কি, এরপর হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক কিভাবে কাজ করে, আমাদের হচ্ছে কি বলে মনিটারি ফান্ড, আইএমএফ কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এবার বিভিন্ন যে সূচকগুলো আছে সেই সূচকগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, আন্তর্জাতিক বিভিন্ন ভূ রাজনীতির এলিমেন্ট গুলো, এলডিসি, জিএসপি, হ্যাঁ, বিআরআই, এই জিনিসগুলো কিন্তু আমাদের ফিনান্সিয়াল নলেজের ভিতরে আমাদের রাখতে হবে। ঠিক আছে, এরপর আমাদের আইসিটি ওই আগের মতো ডাল ভাত টাইপের আইসিটি আসবে, মোটামুটি যারা কম্পিউটার চালাতে পারেন 5-6 ভাবে পাবেন। এরপরও আমাদের কিছু পড়াশোনা করতে হবে। সো কি কি পড়াশোনা করবো এটা একটা আইডিয়া আপনারা পেতে পারেন, যে আমাদের এই হচ্ছে ফুল সিলেবাসটা আইসিটির ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। মোটামুটি আমরা এই জিনিসগুলো হচ্ছে কভার করে মোটামুটি 4-5টা টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। আমাদের হচ্ছে প্রিলি পার্টটা নিয়ে আলোচনা করে ফেললাম, এবার রিটেন পার্টটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো না, বাট রিটেন পার্টটা দেখেন। আগে ফোকাস বাংলা এবং ইংরেজি ছিল কত করে, 35 70 মার্কস ছিল, সেই জায়গা থেকে সরে আসে এখন কত মার্কস আসতেছে, 30 30 60 মার্কস।
সো এই জিনিসগুলোও কিন্তু হচ্ছে আমাদের ফিনান্সিয়াল এবং রিলেটেড ফোকাস আসে, তাই না? আন্তর্জাতিক ভূ রাজনীতি, ফিনান্সিয়াল ব্যাংকিং নলেজ, এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে হচ্ছে আমার ফোকাস আসে। এই জিনিসগুলোর জন্য কি আমাদের আলাদা কন্টেন্ট পড়তে হবে? হবে। রিটেনের পরে আমরা অবশ্যই রিটেনের আগে দিয়ে একটু পড়বো। বাট আমাদের ম্যাক্সিমাম জিনিস আমাদের কোথায় কভার করে যেতে হবে? আমাদের এই প্রিলিতে ফিনান্সিয়াল এবং ব্যাংক নলেজে আমরা কনসেপ্টটা কি আমার ভালো হয়েছে ভাই। আমি রিটেনে কিন্তু আগে 5 দিন ওগুলো আমার পড়ানো লাগতো। এখন ওগুলো আমার পড়ানো লাগবে না। আমি প্রিলিতে আগে ওগুলো পড়াই নেব। আমার ওখানে কিন্তু কনটেন্ট আমার রেডি। মাথার ভিতরে কিছু জিনিসগুলো জাস্ট গুছায় কিভাবে লিখতে হয়, মাইন্ড ম্যাপিং কিভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখাবো। ঠিক আছে? জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স এই জিনিসগুলো আগের মতোই। হ্যাঁ? কিন্তু জেনারেল নলেজে 30 মার্কের জায়গায় 10 মার্ক হচ্ছে করে দিছে। হয়তো 10 টা ওয়ান লাইনার কোয়েশ্চেন থাকবে। আগে যেমন লেজ লাগাইতো, এবার হয়তো লেজ লাগাবে না। বা 5 মার্কের যদি 5 টা 2 মার্কের কোয়েশ্চেন করলে লেজ লাগাইতে পারে। ঠিক আছে? বাংলা প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, অথবা 5 টা বাক্য দেওয়া থাকবে বা 10 টা বাক্য দেওয়া থাকবে, সেগুলাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এরপরে আমাদের অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিংকিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, 3 টা জিনিস বলছে এখানে। আপনি অ্যানালিটিক্যাল রিজনিং আর ক্রিটিক্যাল থিংকিংটাকে আলাদা করেন। এটাকে আপনি প্যাসেজের সাথে তুলনা করেন। যে একটা প্যাসেজ দিবে, প্যাসেজ থেকে হচ্ছে আমাদের বের করতে হবে, অথবা ডাটা দিবে কিছু, ওই ডাটা থেকে ডাটা ইন্টারপ্রেট করতে হবে। আর আর্গুমেন্টেটিভ রাইটিং এর সাথে আমরা অলরেডি পরিচিত। আগে 30 মার্কের আসতো, রিসেন্ট টাইমসে 15 মার্কের 2টা আসে। এবার হয়তো একটাই দিবে আর্গুমেন্টেটিভ রাইটিং, সেটা হইতেছে কত 20 মার্কস এর। আর বাকি 20 মার্কস কি আসবে? অ্যানালিটিক্যাল রিজনিং। অর্থাৎ সেটাও কিন্তু আমার অ্যানালিটিক্যাল স্কিলেই আমরা প্রিলিতে কভার করে আসবো। বাংলা ব্যাকরণে দেখেন 10 মার্কস দিছে। বানান, বাক্য শুদ্ধি, প্রবাদ প্রবচন, কারক সমাস, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, প্রাসম উচ্চারিত ভিন্নাত্মক শব্দ, যেখান থেকে প্রিলিতে একটা সিংহভাগ ম্যাথ মানে কোশ্চেন এসে থাকে। ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু সেম। এখানে কি আসবে? মেইনলি হচ্ছে আপনার আসবে সেন্টেন্সের কারেকশন। হয়তো আপনাদেরকে একটা প্যাসেজ দিয়ে বলবে যে রিরাইট করো, অথবা হচ্ছে আপনাদেরকে কতগুলো সেন্টেন্স দিয়ে বলবে যে হচ্ছে এটাকে হচ্ছে শুদ্ধ করো, অথবা আপনাদেরকে 2-3টা সেন্টেন্স দিয়ে বলবে এটাকে সিম্পল করো, কমপ্লেক্স করো, কম্পাউন্ড করো, ভয়েস চেঞ্জ করো, এটা ডিরেক্ট স্পিচ দিয়ে বলবে ইনডিরেক্ট করো, ইনডিরেক্ট দিয়ে বলবে ডিরেক্ট করো। এই টাইপের যে কোশ্চেন গুলো, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের এখানে কভার করতে হবে। এবং ফাইনালি আমার ব্যাংকিং নলেজ থেকে আবার 10 মার্কস এর কোশ্চেন আছে, যেটা আমাদের প্রিলিতে ছিল 10 মার্কস, সেটা আবার রিটেনেও 10 মার্কস। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ব্যাংকিং নলেজ 200 মার্ক। এখানে খেয়াল করেন আমার প্রিলি এবং রিটেন মিলতেছে কত মার্ক? আমি 30 মার্ক ফোকাস, 30 মার্ক ফোকাস, 60 মার্ক। এরপরে হচ্ছে আমাদের ট্রান্সলেশন কত? 80 মার্ক। আর আর্গুমেন্টেটিভ রাইটিং এ 20 মার্ক। এই 100 মার্ক বাদে বাকি 100 মার্ক কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নেন, প্রিলি এবং রিটেন একসাথে হুবহু প্রিপারেশন দিয়ে কিন্তু আপনার হয়ে যাবে। ঠিক আছে? সো আপনাদের এই সময়টাতে কি করতে হবে? দ্রুত পঠন অভ্যাস করতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, দুর্বলতার জায়গা চিহ্নিত করতে হবে, ওই জায়গাগুলোতে জোর দিতে হবে, অনেক অনেক মডেল টেস্ট দিতে হবে, ব্যাক ক্যালকুলেশন করতে হবে, এলিমিনেশন মেথড করতে হবে। মানে অনেক কিছু আপনাদের এখানে শিখার আছে। হ্যাঁ? মানে আপনার শুধুমাত্র তো আসলে জ্ঞান দিয়ে চাকরি হয় না। মানে জ্ঞান দিয়ে যদি চাকরি হইতো, জ্ঞানী মানুষরাই চাকরি পাইতো। কিন্তু অ্যাকচুয়ালি চাকরি পায় তারাই যারা ভালো মানে পরীক্ষার্থী, পরীক্ষা যারা ভালো দেয়, অর্থাৎ যারা স্মার্ট অ্যাপ্রোচ ফলো করে। তারাই কিন্তু পরীক্ষায় অনেক অনেক আগায় যায়, কারণ ওখানে টাইমটা কনস্ট্যান্ট আছে। আপনি অনেক জানেন, সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না যদি আপনি স্ট্র্যাটেজি গুলো ঠিকঠাক মতো না নেন। সো স্ট্র্যাটেজি শিখা বলেন, প্রিলি রিটেন একসাথে প্রিপারেশন বলেন, 100 মার্ক রিটেনের আগে আগে রাখা বলেন, এইটার একটা কম্প্রিহেন্সিভ প্রস্তুতি নিয়ে হচ্ছে আমাদের এই ব্যাচটা। হোপফুলি আপনাদেরকে খুব ভালো একটা ব্যাকআপ দিতে পারবো আমরা। এবং আমরা মোটামুটি প্রতিবারই আমাদের একটা সিংহভাগ ছেলেপেলেরা আলহামদুলিল্লাহ জব ক্র্যাক করতেছে। এই এসওতে আমাদের যেটা বললাম 67 প্লাস, হয়তো এটা 80 প্লাস নাম্বার হবে। ঠিক আছে? এর এর আগের ব্যাচেও আমাদের মোটামুটি আমাদের 3 ব্যাচ মিলে মোটামুটি 180 টু 200 এর মতো হচ্ছে, মানে জনতা আরসি, ওজি, ওসি ইয়া থেকে মোটামুটি প্রায় 150 প্লাস আমাদের সংখ্যাটা হচ্ছে। আমরা ওইভাবে কাউন্ট করি না বা ওরকম তথ্য রাখি না, থেকে পরবর্তীতে এক্সাক্ট নাম্বারটা দিতে পারি না। বাট চেষ্টা করব এইবার থেকে আমরা এই তথ্যগুলো, আপনাদের রোল নাম্বার গুলো কালেক্ট করে রাখছি, যাতে পরবর্তীতে আপনাদেরকে কংগ্রেচুলেট করতে পারি। ঠিক আছে? সো এই মোটামুটি হচ্ছে আমাদের মানে পুরোপুরি একটা পূর্ণাঙ্গ আলোচনা। এবং এইখানে আমাদের হচ্ছে এই গ্রুপগুলোতে খুব সুন্দরভাবে হচ্ছে ডে ওয়াইজ হচ্ছে আমাদের জিনিসগুলো সাজানো থাকে। হোপফুলি শুরুতে একটু হয়তো বুঝতে কষ্ট হবে, বাট হচ্ছে আমরা মোটামুটি আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। না বুঝলে ভাই বলেন কি বুঝেন নাই। ঠিক আছে? আর এরপরে হচ্ছে আপনাদেরকে কিছু জিনিসপাতি দেখায় যে আপনারা আসলে ভয়ের কিছু নাই। আমরা কি পরিমাণ কাজ করতেছি এগুলো নিয়ে কয়েকদিন ধরে। এগুলোর পিছনেই পড়ে আছি। যেমন ধরেন যে হচ্ছে আমাদের এই আ যেমন এইটা ধরেন যে হচ্ছে আমাদের ফিন্যান্সিয়াল এবং ব্যাংকিং যে নলেজ 10 মার্কস এর, এটার উপরে মোটামুটি এলাহি কাণ্ড চলতেছে। ঠিক আছে? এখান থেকে হয়তো অনেক কিছু আমরা দিছি, সবগুলো হচ্ছে আমাদের লাগবে না। পড়ানোর সময় আমরা যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 16 ডিসেম্বরে আপনার লিখতে হবে। বাংলাদেশ ব্যাংক আমাদের সরকারের মাধ্যমে। স্ক্রিনটা চলে গিয়েছে, আমরা একটু স্ক্রিনটা প্রেজেন্ট দিই।
কখন গেছে? মাত্র? হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিন ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো যে জায়গায় ছিলাম আমরা, যে বাংলাদেশের ব্যাংকিং খাতের বিবর্তন থেকে শুরু করে আধুনিক যুগ, পরবর্তীতে ধরেন যে হচ্ছে হলো আমাদের চতুর্থ প্রজন্মের ব্যাংক, পঞ্চম প্রজন্মের ব্যাংক, নোট ইস্যু হয় কিভাবে, কেন্দ্রীয় ব্যাংকের স্তম্ভগুলা কি কি, হ্যাঁ, সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে, আর্থিক প্রতিনিধি হিসেবে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু আপনার মানে ফোকাসে অন্য লেভেলের হেল্প করবে। মানে এই জিনিসটাতে আসলে আমাদের এই জিনিসগুলো আগে কষ্ট করে পড়ানো লাগতো এবং আমরা অ্যাকোমোডেট করতে পারতাম না ক্লাস। এখন আমার যেহেতু ডেডিকেটেড 10-10-20 মার্কস, আমি এখানে প্রচুর ক্লাস নিতে পারবো এবং আপনাদেরকে নলেজ গুলো আরেকটু দিতে পারবো। ঠিক আছে, নিকাশ ঘর কি জিনিস, নিকাশ ঘর কোন জায়গায় হয়, হ্যাঁ, ব্যাচটা কোন জায়গায় হয়, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের সাথে এই অটোমেটেড ক্লিয়ারিং হাউস হচ্ছে কাজ করে থাকে, তাই না। আরটিজিএস সিস্টেমটা কিভাবে কাজ করে, আরটিজিএস এর ফি কত, এনপিএসবির ফি কত, ওই ফি এর ভিতর কত টাকা ভ্যাট আছে, যে কোনো কিছু আপনার কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনাদের যে ঋণ নিয়ন্ত্রণ করে কিভাবে, এরকম প্রচুর পরিমাণে হচ্ছে লোক আমাদের মাইন্ড ম্যাপিং এবং হচ্ছে লোক আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমারই করা। হ্যাঁ, যে হচ্ছে তফসিলি ব্যাংক, এই জুবিলি ব্যাংকের কাজ কি, গ্রামীণ ব্যাংক, এগুলো হচ্ছে আমাদের অতফসিলি নন শিডিউল ব্যাংক। নন শিডিউল ব্যাংক মানে কি, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে যে ব্যাংকগুলো চলে সেগুলো হচ্ছে শিডিউল ব্যাংক, যেগুলো চলে না সেগুলো অতফসিলি ব্যাংক। ঠিক আছে, তো এটা কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত, এরপর হচ্ছে আপনার একটা তফসিলি ব্যাংক করতে হইলে সেইটা হচ্ছে কত কোটি টাকা হচ্ছে লগে আপনার ইয়া লাগে, মূলধন লাগে, এগুলো নিয়ে হচ্ছে আমাদের ডিটেইলে বই, 135 পেজের বই অলরেডি আমরা মোটামুটি লিখে ফেলছি, তাই না। সো হোপফুলি আপনাদেরকে আসলে খুব বেশি ইয়া নিতে হবে না, এগুলো অনেক ডিটেইলে লেখা, এই জিনিসগুলো আলোচনা করবো এবং এগুলো অনেক সিম্পলিফাইড ওয়েতে কিন্তু হচ্ছে আমরা দেখাবো এবং আমরা সাজেশন হচ্ছে একদম শর্ট করে দিব। আচ্ছা, এরপরে আরো আছে ভাই, এই যে হচ্ছে লাগা আপনার মেন্টাল অ্যাবিলিটি নিয়ে আপনি প্যারা খান। মেন্টাল অ্যাবিলিটি নিয়ে ধরেন যে হচ্ছে বাংলাদেশে যত মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন আছে, বিশেষ করে এফবিএস এবং আইবিএ এর যত, আইবিএ কে এফবিএস কাইন্ড অফ আপনারা বলতে পারেন ইন্সপায়ার্ড, হ্যাঁ, আইবিএ মেইনলি হচ্ছে আপনি কিছু ইনোভেশন আনে, এগুলো হচ্ছে এফবিএস ইন্সপায়ার্ড হয়। সো এখান থেকে হচ্ছে আমাদের কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে এখানে প্যাসেজ বেস কোশ্চেন গুলো হচ্ছে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি পেইন দিবে। কোশ্চেন গুলো কিরকম হচ্ছে, যে এই যে হচ্ছে আমাদের হচ্ছে একটা প্যাসেজ, কিছু কন্ডিশনস, এগুলোর উপর বেস করে যে আমাদের হইতেছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে, এরকম করে 1 থেকে 5 পাঁচটা কোশ্চেন উত্তর দিতে হবে। ঠিক আছে, কনজিকিউটিভ চেয়ারে কারা কারা বসতে পারবে, কারা বসতে পারবে না, এ কোন জায়গায় বসতে হবে, সি যদি এই জায়গায় বসে তাইলে বি কোন জায়গায় বসবে, এগুলো কতগুলো শর্ত সমষ্টি মেইনটেইন করে কিন্তু আমাদের করতে হবে। সিমিলারলি যে 6 থেকে 7, 2 মার, এই যে 2টা কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, ছোট ছোট প্যাসেজ, ছোট কন্ডিশন, 2টা হচ্ছে আমাদের কোশ্চেন সলভ করো। কখনো কখনো হচ্ছে আমাদের সিঙ্গেল কোশ্চেন সলভ হতে পারে। সিঙ্গেল কোশ্চেন সলভ কিরকম, যে আমার কম্পারিজন আমাদের এরকম দিয়ে দিল যে পি জেড থেকে বড়, এস এম এর থেকে বড়, সো আমাদের সে কে সব থেকে স্মলেস্ট। ঠিক আছে, এম এন এর থেকে ওল্ডার, ইয়ঙ্গার দেন ও। সো হোপফুলি আমাদের এই শিট গুলো আপনাদের জন্য কম্প্রিহেন্সিভ ওয়েতে আমাদের বানানো, যে আমার হুট করে চলে আসলে মোটামুটি পারা যাবে। হুট করে চলে আসলো যে এই জায়গাটাতে কি হবে, হ্যাঁ, এটা মোটামুটি পারা যাবে। ঢাকা ব্যাংকে যে আসছিল যে হচ্ছে আমাদের সানডে মানডে অনেক কিছু কাহিনী। তো এই ধারা অব্যাহত থাকলে কি হবে, ঠিক আছে, গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হবে, বিশেষ ধারার ক্ষেত্রে কি হবে, এগুলো যথেষ্ট রিসার্চ করে যথেষ্ট টাইম নিয়ে এগুলো বানানো, এগুলো হচ্ছে আমাদের 3 বছরে এই জিনিসগুলো আমরা আগে থেকে করাই বলে আমরা খুব অল্প টাইমে রেডি করতে পারছি। ঠিক আছে, এই জিনিসগুলো ধরেন যে হয়তো সবার কাছে এই জিনিসগুলো নাই। হুম। সো হোপফুলি আপনাদেরকে যেই জায়গাগুলোতে আপনারা টেনশন করতেছেন ভাই নতুন জিনিস কোত্থেকে পড়বো, আপনাদের খুব বেশি টেনশনের কারণ নাই, আমরা যথেষ্ট ব্যাকআপ দিতে পারবো আপনাদেরকে। ঠিক আছে, এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা ইনশাল্লাহ ব্যাকআপ দেবো, নতুন হোক পুরান হোক যাই হোক, ওই জায়গাগুলোতে মানে আমাদের শিটগুলো যদি আপনারা মোটামুটি হচ্ছে পড়তে পারেন, আমরা বই আকারেও প্রকাশ করবো ইনশাল্লাহ, আমি জানি না হবে কিনা। আহ আমার মোটামুটি বই লেখা শেষের পথে। সো ওইটা হয়তো দেরি হবে, বাট আপনারা যারা হইতেছে হচ্ছে লাগে আপনারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিচ্ছেন বা শুরু করবেন, তাদেরকে আমি বলি যে এই লেভেলের হইতেছে হচ্ছে লাগে আপনাদের ডিটেইলে এই লেভেলের জিনিসপত্র হয়তো অনেকের কাছেই নাই, খুবই খুবই রেয়ার, এবং ব্যাংকের ক্ষেত্রে ভিক্টোরসের যথেষ্ট রেপুটেশন আছে। এবং এই রেপুটেশনটা হোপফুলি আমরা এই ব্যাচেও আমরা ধারাবাহিকতা বজায় রাখবো। সো গতবার 27 ছিল, এইবার আমরা আরো বেশি টার্গেট করতেছি। সো হোপফুলি আপনাদের ভিতর থেকে ইনশাল্লাহ আমাকে আগামী বছর, হয়তো রিক্রুটমেন্টটা আগামী বছর লাগবে, সো আগামী বছর আপনাদের কাছ থেকে মেসেজ পাবো যে ভাই আলহামদুলিল্লাহ এইবার হয়ে গেছে, এবং এইরকম একটা ছবিতে আমাদের সবার সাথে এরকম একটা ছবিতে আপনারা ভি চিহ্ন দেখিয়ে
ভিক্টরসের সাথে থাকতে পারবেন হোপফুলি ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমাদের এই হইতেছে হচ্ছে সার্বিক আলোচনা, এই হইতেছে আমাদের প্রিলি নিয়ে হচ্ছে একটু ডিটেল আলোচনা করলাম, আপনাদের ভয়ভীতি যা আছে একটু দূর করার চেষ্টা করলাম, এবং একই সাথে আমাদের এই যে রিটেনের যে পার্টটুকু আছে, রিটেনের পার্টটুকু নিয়েও আমি বলবো। আমাদের যে সিলেবাস, সরি আমাদের যে এই রুটিন, সেই রুটিনটাতেও মোটামুটি আমরা হচ্ছে চেষ্টা করছি ইয়া করার জন্য। ঠিক আছে, এডি ব্যাচের যে হতেছে হচ্ছে আমাদের রুটিন যেটা আছে, সরি এডি ব্যাচের রুটিনটাও হতেছে আমাদের কম্প্রিহেন্সিভ একটা রুটিন আমরা করার চেষ্টা করছি। প্রচুর প্রেসার দিব, প্রচুর চাপে হচ্ছে আপনার পড়াশোনা করাবো। প্রতি সপ্তাহে আপনারা 2টা করে এক্সাম দিবেন। হ্যাঁ, আমরা মোটামুটি প্রতি উইকে চেষ্টা করব 4 থেকে 5টা ক্লাস নেওয়ার জন্য, এবং সেখানে আমার যেখানে যতটুকু লাগে লাইভ ক্লাস দেওয়া হবে। ভোকাবুলারি, বিরোচন, সাহিত্য যদি প্রয়োজন হয় সাহিত্য, এগুলোর উপর হচ্ছে আমাদের রেকর্ড ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, আমাদের প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট থাকবে, মানে আমাদের হইতেছে প্রতি সপ্তাহে একটা করে আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট আমাদের কভার করতে হবে। ঠিক আছে, যে আমাদের ম্যাথের রিসেন্ট যে কোশ্চেন গুলো আছে সেগুলো কালেক্ট করে দিলাম বা এগুলো করো। লিটারেচারের আমি 100টা কোশ্চেন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 100 কোশ্চেন কালেক্ট করে দিলাম, এগুলো পড়ো, এগুলোর উপরে অ্যাসাইনমেন্ট করে হচ্ছে আমাকে দাও। ঠিক আছে, বানান এবং বাক্য শুদ্ধি হইতেছে কালেকশন আমি নিয়ে আসলাম, 200টা বানান, 100টা বাক্য শুদ্ধি, ভাই এটা পড়ো, পরে হইতেছে আমাকে এটার উপরে অ্যাসাইনমেন্ট করে দাও। ঠিক আছে, এইরকম। এরপরে হচ্ছে আমাদের কি হবে, আমাদের এরকম হচ্ছে এক্সাম হবে রেগুলার বেসিসে, সপ্তাহে 2টা করে এরকম এক্সাম হবে। তো সপ্তাহে 2টা এক্সাম দিয়ে মোটামুটি হইতেছে আমরা যতটুকু পড়ছি সেগুলোর উপরে এক্সাম দিয়ে দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার আসলে প্রিপারেশনটা কোন জায়গায় আছে। ঠিক আছে, সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে শুরু করে সবকিছু এভরিথিং, আমার যা যা লাগে সবকিছু এমন ভাবে হইতেছে আমি ডিজাইন করছি যাতে করে আমার প্রিলি এবং রিটেন দুইটাই কভার হয়ে যায়। রিটেনের 100 মার্ক প্রিলিতে কভার হয়ে যাবে ভাই। ঠিক আছে, এমন ভাবে আমরা পড়াশোনা করব যাতে হচ্ছে আমার আলাদা করে রিটেনে কিছু পড়া না লাগে। রিটেনে শুধুমাত্র হইতেছে আমি ফোকাস রাইটিং, অ্যানালিটিক্যাল রাইটিং, ট্রান্সলেশন এগুলো নিয়ে চিন্তা করবো, আর কোনো টেনশন আমার মাথায় নাই। ঠিক আছে, এইভাবে করে আমাদের হবে, এবং পরবর্তীতে আমাদের এই যে আফটার প্রিলি হচ্ছে আমাদের আরো অনেক কিছু ক্লাস থাকবে। সেই ক্লাসগুলোতে হচ্ছে আমরা রিটেনের কিছু মেথড প্যাটার্ন দেখাবো, কিছু সেন্টেন্সের কারেকশন দেখাবো, আর যা যা জিনিসগুলো লাগে কিছু হইতেছে হচ্ছে আমাদের রিভাইস ক্লাস হবে, ফোকাস রাইটিং এর উপর প্রচুর ভরপুর ক্লাস হবে, অ্যানালিটিক্যাল স্কিলের উপর ক্লাস হবে। তাই না, মানে এগুলো হচ্ছে আমাদের টু বি ডিসাইডেড। এবং হচ্ছে আমাদের ফাইনাল মডেল টেস্ট 3টা রাখছি, সময় পেলে 5টা নেওয়ার ইচ্ছা আছে আমাদের। ফাইনাল মডেল টেস্ট গুলো আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, এটা টু বি ডিসাইডেড, এটা হচ্ছে এক্সাম ডেটের উপর ডিপেন্ড করে আমরা পরবর্তীতে এগুলো জানাবো। এবং আমাদের 30 জুনের ভিতরে সিলেবাস একবার কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা আবার সময় পেলে আমরা আবার একটা রিভিশন দেওয়ার চেষ্টা করব এবং ফাইনাল মডেল টেস্ট গুলো অ্যাটেন্ড করবো। ঠিক আছে, তো হোপফুলি আমাদের একটা সলিড প্ল্যান নিয়ে আমরা আহ, আসছি। আপনাদের যাদের মনে হয় যে ভাই কোচিং প্রয়োজন তারা হচ্ছে করতে পারেন, অথবা যাদের মনে হয় যে ভাই নিজে নিজেই পড়বো, এই রুটিনটা নিয়ে এই রুটিন অনুসারে হইতেছে হচ্ছে আপনাদের নিজেদের মতো করে পড়তে পারেন। আর যারা হইতেছে হচ্ছে একটু ভয়ে আছেন যে ভাইয়া এই জিনিস বুঝি না ওই জিনিস বুঝি না, তাদেরকে আমি বলবো যে ভাই আসলে গাইডেন্স নেওয়াটা জরুরি, কারণ আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে সবকিছু করে দিতে পারবো না, বাট আমরা অ্যাটলিস্ট আপনাদেরকে গাইডেন্স দিতে পারবো, রাস্তাটা দেখাই দিতে পারবো। সেই রাস্তায় হাঁটতে হবে আপনার, সেই রাস্তায় গাড়ি চালিয়ে মানে লক্ষ্যে যেতে হবে আপনার, আমরা হয়তো আপনার ড্রাইভিং সিটের পাশের সিটে থাকবো, জাস্ট দেখাই দেবো ভাই এইদিকে যাইতে হবে ওইদিকে যাইতে হবে। ঠিক আছে, বা হচ্ছে আমরা রেগুলার এক্সামস দেবো, এক্সামের উপরে ফিডব্যাক দেবো, ভাই তুমি এটা পারতেছো না, তোমার এই জায়গায় হচ্ছে গ্যাঞ্জাম আছে, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে ভালো করতে হবে। এরকম প্রিলিরও হচ্ছে আমার পরীক্ষা হবে, রিটেনেরও পরীক্ষা হবে। সো হোপফুলি আমরা খুবই খুবই ভালো একটা প্ল্যানে আমরা কভার করতে পারবো সিলেবাসটা, এবং হোপফুলি আমরা প্রিলিটা অন্তত ক্র্যাক করতে পারবো, রিটেনটা ক্র্যাক করে ভাইবা বন্ধ যাইতে পারবো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের প্ল্যান, আপনাদেরকে এই প্ল্যানটা শেয়ার করলাম, এবং আপনাদেরকে যেটা হচ্ছে মেইনলি আজকে আমাদের দেখার উদ্দেশ্য সেটা হচ্ছে সিলেবাসটা কি, কোন সিলেবাসে পড়াশোনা করবো। সো আমাদের মোটামুটি এটাই আমাদের সিলেবাস, যেটা বলছি। হোপফুলি আমরা সবাই পড়াশোনা করবো এবং একটা সলিড প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাবো। ঠিক আছে, যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেন গুলো এন্টারটেইন করার জন্য। রাফি ভাই যদি আমাকে একটু হেল্প করতেন যদি কোশ্চেন থাকে কোনো। না, সো ফার সো গুড, আমাদের তেমন কোনো কোশ্চেন নাই। হোপফুলি যারা আছেন এই ভিডিওটা পরবর্তীতে দেখবেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে এখানে কোশ্চেনটা করবেন, আমরা হচ্ছিল কোশ্চেনের রিপ্লাই করব। আর আমাদের এই ব্যাচে ভর্তির জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01886 111 555, এই নাম্বারে জাস্ট হচ্ছে হলো নক করে ভর্তির ডিটেলস জানতে পারবেন। ঠিক আছে, আর আমরা হচ্ছে হলো যেই ব্যাচে আপনারা ভর্তি হবেন ওই ব্যাচেরই সাপোর্টটা থাকবে। এবং এখানে আপনারা মোটামুটি এই যে এই এডি ব্যাচে ভর্তি হলে রিটেন থেকে
প্রিলি রিটেন প্লাস হচ্ছে হলো এর সাথে ভাইভাও আমরা ইনক্লুড করব, এবং ভাইবার প্রিপারেশনটা আপনাদের এখানে হোপফুলি হয়ে যাবে। তো শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে। তো এই তো মোটামুটি এই আমাদের প্ল্যান। হোপফুলি আমরা সিলেবাসটা সম্পর্কে ভালো আইডিয়া পাইছি, প্রিপারেশন সম্পর্কে ভালো আইডিয়া পাইছি, এবং আপনাদের মেন্টর প্যানেল যারা আছেন তারা যথেষ্ট বিজ্ঞ, আপনাদেরকে ভালো গাইডেন্স দিতে পারবেন এটা আমি বিলিভ করি। এবং যেহেতু তারা বাংলাদেশ ব্যাংকের এডি ছিলেন এবং পরবর্তীতে ক্যাডারও হয়েছেন, সো ইনস অ্যান্ড আউট তারা জানেন কি আসে না আসে। এবং আমরা কিন্তু ভাই আগের সিলেবাসে পড়াশোনা, মানে আগের সিলেবাসে পড়াশোনা করা মানুষ, হ্যাঁ। মানে 2019 সাল থেকে যেহেতু আমরা প্রিপারেশন নিচ্ছি, 18-19 সাল থেকে আমরা সবাই প্রিপারেশন নিচ্ছি, যারা মেন্টর তারা অন্তত 2017, 18, 19 ওই সময়তে প্রিপারেশন শুরু করছে। ওইখানের হচ্ছে সিলেবাস সম্পর্কেও আমাদের আইডিয়া আছে, বর্তমান যে সিলেবাস চলছে সেটা সম্পর্কে আইডিয়া আছে, 3 বছর ধরে পড়াচ্ছি। সো হোপফুলি আপনাদের খুব বেশি হতাশিত হবে না, খুব বেশি হতাশিত হবে না। আমরা আপনাদের যত টেনশন আছে টেনশনগুলো আমাদেরকে দিয়ে দেন। আপনারা খালি ভাই আগামী 50টা দিন ভাই চোখ মুখ বন্ধ করে খালি পড়াশোনা করবেন, ঠিক আছে? এই আর হইতেছে আমার একটা পক্ষ কথা থেকে। একটু একটু শেষ মুহূর্তে একটু অ্যাড করবো একটা কথা, সেটা হচ্ছে হলো দেখেন, এই যে যে আমরা যে প্ল্যানটা দেখাইলাম, এই প্ল্যানটা তখনই এক্সিকিউট হবে যখন আপনি আমাদের সাথে পড়াগুলি চালাই নিতে পারবেন। ঠিক আছে? এখানে রুটিনে দেখেন আমরা কিন্তু আপনাদের ভরপুর ক্লাস দিছি, এবং এই ক্লাসটা আপনি কি করবেন, অনেকেই বলেন ভাইয়া হিউজ পরিমাণ ক্লাস হয়ে যাচ্ছে, কপ আপ করতে পারছি না। তাদের জন্য একটাই কথা, ডেইলি ক্লাস করবেন, এবং ক্লাস শেষে আমরা পিডিএফ গুলি দিয়ে দিই সাথে সাথে, ওই পিডিএফটা চেষ্টা করবেন ওই দিনের মধ্যে কমপ্লিট করতে। হোপফুলি আপনারা যদি ক্লাস করেন 3 ঘন্টা বা 2 ঘন্টা, সেই ক্ষেত্রে আপনি যদি বাসায় আরো 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা সময় দেন, এইটা কভার করা যাবে। আমরা এইটা মাথায় রেখে এই রুটিনটা করছি যে আপনি একদিনে যদি 4 থেকে 5 ঘন্টা পড়তে পারেন, মোটামুটি এই সিলেবাসটা কভারেবল। ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা থাকবে। শেষ মুহূর্তে আর যদি কিছু বলার থাকে বলে আমরা শেষ করে দিব আজকের সেশনটা। না, এটাই আজকে পর্যন্তই। হোপফুলি আমরা একটা ভালো প্রিপারেশনের ভিতরে যেতে পারবো, এবং হতাশ হওয়ার কিছু নাই। যারা ফ্রেশার্স তাদের জন্য ভালো হয়েছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে হচ্ছে আসলে ফ্রেশার্স বা ইয়ার কিছু নাই। তো আগে যারা জিকে নিয়ে হচ্ছে আগায় যেত, আছে না, অনেক বছর ধরে আমি পড়াশোনা করতেছি, আমি জিকে এমনি ভালো পারবো। আর একটা নতুন ছেলে মাত্র প্রিপারেশন শুরু করছে, যতই পড়ুক 2 মাসে জিকে কয়টা পারবে? 5-6টা পারবে। রিটেনেও সেম, রিটেনে 30 মার্কের জিকে ছিল, সো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাইতো কিন্তু যারা অনেক বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ। সো সেই অ্যাডভান্টেজটা থেকে সরে এসে এখন কিন্তু মোটামুটি লেভেল প্লেইং গ্রাউন্ড একটা চলে আসছে। ম্যাথ হইতেছে প্রিলিতে 20, রিটেনে হচ্ছে 30। এই ম্যাথগুলো হচ্ছে আপনার বোর্ড বই প্যাটার্ন বলে দিচ্ছে, যদিও বোর্ড বই প্যাটার্ন না, বোর্ড বইয়ের সাথে কিছু ওয়েবসাইট প্যাটার্ন আছে, বাট মোটামুটি এমন লেভেলের কোশ্চেনই আসে যেগুলো হইতেছে সবাই পারবে। হ্যাঁ, একদম শুধুমাত্র সায়েন্সের ছেলেপেলেই পারবে এরকম কোনো কথা নাই। সব মিলিয়ে এখন অর্থাৎ মোটামুটি লেভেল প্লেইং স্ট্যান্ডার্ড। ফিল্ডটা এখন ভালো ক্রিয়েট হয়েছে আগের হ্যাঁ, থেকে। মানে খুবই আর স্ট্যান্ডার্ড ওই একটা। যে আগে যারা বিসিএস এ প্রিপারেশন নিতে একটা অ্যাডভান্টেজ পাইতো, কারণ তাদের জেনারেল নলেজটা বেশি ছিল। এখন কিন্তু আপনাকে এই যে ব্যাংকিং এর যেই যে নলেজটা, এটা কিন্তু লাগবে। এটার জন্য আপনাকে একটু এক্সট্রা এফোর্টই দিতে হবে। অর্থাৎ আগের যে জিকে সিলেবাসটা, এটা কিন্তু ভার্স্ট একটা সিলেবাস ছিল, ওখান থেকে এখন একটা জাস্ট পুকুর হয়ে গেছে আমি বলবো, মানে একটা স্পেশালাইজ সেক্টর সে নিয়ে গেছে। এটাতে কিন্তু আপনাদের প্রচুর সুবিধা হয়েছে, এবং এখান থেকে আপনাদের সম্ভাবনাটাও বাড়ছে যে এখান থেকে আপনি যদি স্পেসিফিক কিছু প্রিপারেশন নেন, আপনার প্রিপারেশনটা হোপফুলি ভালো হবে। তো আমরা ওইভাবেই আমাদের শিটগুলি করছি, এবং ওইভাবেই আপনারা কমন পাবেন, এটা পরীক্ষা শেষে আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ। তো এই তো তো মোটামুটি যেটা বললাম, রাফি ভাই যেটা বললো যে মোটামুটি একটা লেভেল প্লেইং গ্রাউন্ডেই আছি, এবং 1.5 মাসে সিলেবাস শেষ করা সম্ভব কিনা এগুলা নিয়ে ভাই মাথা নষ্ট না করে ভাই আপনি হচ্ছে শুরু করেন। দেখবেন যে চোখের পলকে কখন সিলেবাস শেষ করে ফেলছেন আপনি টেরও পাবেন না। এবং সবকিছুতে একটা টেকনিক আছে, আপনার খালি ম্যাথ করতে জানলেই তো হয় না। ম্যাথ তো ওই নির্দিষ্ট সময়ে অল্প একটু জায়গার ভিতরে 2-3টা, মানে একটা লাইনের ভিতরেই হয়তো আমার একটা ম্যাথ সলভ করতে হবে। আমার বৈশা বৈশা ঐকিক নিয়ম যে 10 দিনে কাজ করে এতজন শ্রমিক, ওগুলো করার টাইম নাই। আমাদের এমডি এমডাব্লিউডি ফরম্যাটে হচ্ছে ম্যাথ করতে হবে, ঠিক আছে? আমার প্রপোর্শনালিটি রুল ইউজ করতে হবে, আমার ব্যাক ক্যালকুলেশন ইউজ করতে হবে। এই জিনিসগুলো যদি আপনারা না বুঝেন, না পারেন, আপনার পক্ষে আসলে মানে এডির মতো একটা কম্পিটিটিভ এক্সামটা ক্র্যাক করা টাফ। এবং মোটামুটি আপনারা যদি এই সিলেবাসটা কমপ্লিট করেন, আপনার ফিনান্সিয়াল নলেজ নলেজ বাদ দেন, ওগুলা বাদ দিয়ে যতটুকু আছে, জিকেটা হয়তো আপনার এক্সট্রা পড়তে হবে, বা জিকে আমরা তো কিছু ক্লাসও নেব, অতটুকু পড়লে আপনার কি হয়ে যাবে, পেট্রো বাংলা হয়ে যাবে, আমাদের হচ্ছে এনএসআই হয়ে যাবে, আরো যা যা আছে ওগুলা কিন্তু কাছাকাছি জিনিসই কিন্তু আসে, তাই না? তাহলে ওই জিনিসগুলো কিন্তু আমার একই পরীক্ষায়, মানে একই পড়াশোনাতে কভার হয়ে যাবে। সো স্মার্ট অ্যাপ্রোচটা বুঝতে হবে, কম্প্রিহেন্সিভ পড়াশোনা বুঝতে হবে, মানে একবার একটা জিনিস এমন ভাবে পড়বো সাস্টেনেবল ওয়েতে, যাতে করে হচ্ছে আমার আরো 10টা জায়গায় এটা আমি অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? তো এই জিনিসগুলো আশা করি আমাদের সাথে থাকতে থাকতে আসলে আপনারা শিখবেন,
এবং আমরা বিলিভ করি আপনাদের আসলে খুব ভালো একটা সার্ভিস আমরা দিতে পারবো। ঠিক আছে? সো মোটামুটি এই হচ্ছে আমাদের আলোচনা। আজকে আমরা শেষ করে দিই রাফি ভাই। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনলেন জনাব মাইন হাসানের বিশ্লেষণ। এরপরেও যদি কারোর কিছু জানার থাকে আমাদের নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।